আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমার কথা শুনতে পারতেছো কিনা একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? আজকে হচ্ছে মাইক্রোফোনটা আমরা অন্য মাইক্রোফোন ইউজ করতেছি, তো সাউন্ড সবাই ক্লিয়ার শুনতে পাও কিনা একটু জানাও, ঠিক আছে? আর লাইভ ক্লিয়ার কিনা একটু জানাও। আর যারা লাইভ দেখতেছো একটু কাইন্ডলি শেয়ার করে দাও, হ্যাঁ একটু শেয়ার করে দাও। আর ক্লিয়ার কিনা সবকিছু একটু জানো, আমি আমার টাইমলাইন থেকে ভিডিওটা একটু শেয়ার করে নিই। হ্যাঁ, যারা দেখতেছো একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও। আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে একটু মেনশন করে দাও যাতে দ্রুত লাইভে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, ওকে, একটু শেয়ার করে নিই সবাই, একটু সবাই সবার টাইমলাইন একটু শেয়ার করে দাও। একটু শেয়ার করে দাও, আমরা দ্রুত আমাদের ক্লাসে চলে যাব। একটু গ্রুপে শেয়ার করে নিই। তোমরা তোমাদের যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দিতে পারো। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও। ওকে, একটু সবাই যারা দেখতেছো একটু কমেন্ট করে জানায় দাও যে সবকিছু ক্লিয়ার কিনা। আমরা একটুর মধ্যে আমাদের লাইভ শুরু করে দেবো, ঠিক আছে? আজকে আমরা বেশি সময় নিব না, তোমাদের যেহেতু এরপর আবার ক্লাস থাকে। ওকে, ঠিক আছে, যারা দেখতেছো একটু শেয়ার করে দাও লাইভটা। ওকে, আমরা একটু তাড়াতাড়ি লাইভে চলে যাব। হ্যাঁ, আমরা আজকে বেশি দেরি করব না, আর ভাইয়ের শরীরটাও বেশি একটা ভালো না। ঠিক আছে, যারা দেখতেছো একটু দ্রুত শেয়ার করে দাও। ঠিক আছে, ওকে, চলো আমরা আমাদের কুইজ শুরু করে দিই আজকে। হ্যাঁ, বেশি দেরি করব না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছো তোমরা? ওকে, অল ক্লিয়ার। ওকে, চলো একটু একটু শেয়ার করে দাও, যারা দেখতেছো একটু শেয়ার করে দাও দ্রুত, যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা যাতে দ্রুত জয়েন করতে পারে। আর কয়েকজন মেনশন করতে পারো যারা অনেকে জানে না, ঠিক আছে? পরে বলে যে ভাই আমি জানতাম না। ওকে, চলো আমরা শুরু করি, কুইজ শুরু করি। আজকের প্রথম কুইজ দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, ঠিক আছে, এটা প্রথম একটা স্লাইড ছিল যে মৌলের পর্যায়িত ধর্ম, রাসায়নিক বন্ধন, দুইটা এখানে পার্ট আছে। ওকে, আজকের প্রথম কুইজ এটা নাম্বার 1। ওকে, দাঁড়াও একটু। ওকে, এটা 1 নম্বর কুইজ। বেনজিনের সিগমা বন্ধন কয়টি? ঠিক আছে, বেনজিনের সিগমা বন্ধন কয়টি? একটু দ্রুত শেয়ার করে দাও যারা দেখতেছো, উত্তর করার পাশাপাশি একটু শেয়ার করে দাও নিজের টাইম লাইনে, প্লাস তোমাদের যে অ্যাডমিশন যে গ্রুপগুলো আছে, তোমাদের বিভিন্ন যে গ্রুপ আছে সেখানে তুমি শেয়ার করে দিতে পারো। ওকে, বেনজিনের সিগমা বন্ধন কয়টি? বেনজিনের সিগমা বন্ধন কয়টি? হ্যাঁ, বেনজিনের সিগমা বন্ধন কয়টি? দ্রুত উত্তর করে দাও। ওকে, তোমরা তাড়াতাড়ি উত্তর করলে আমরা খুব দ্রুত আগাবো, ঠিক আছে? ওকে, যারা দেখতেছো একটু শেয়ার করে দাও, শেয়ার করে দাও সবার টাইম লাইনে, প্লাস তোমাদের যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দাও, আর বন্ধুদের মেনশন করে দিতে পারো। বেনজিনের সিগমা বন্ধন কয়টি? আচ্ছা, সবার উত্তর দেওয়া হলে আমরা এটা সলভে চলে যাব। তাড়াতাড়ি উত্তর করবে তোমরা। যেহেতু তোমাদের আবার 8:30 বাজে ক্লাস থাকে, তো সেই জন্য আমরা বেশি দেরি করব না। ওকে, বেনজিনের সিগমা বন্ধন কয়টি? হ্যাঁ, ঠিক আছে, অনেকে উত্তর করছো। হ্যাঁ, যারা উত্তর এখনো করতে পারো না করে দাও। ওকে, বেশি সময় কনজিউম করা যাবে না, বেশি সময় কনজিউম করবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো আমরা এটার একটু সলভ দেখি, ঠিক আছে? সলভ দেখি। বেনজিন অর্থাৎ C6H6, আমরা জানি যে বেনজিনে 3 2 5, তো আমরা জানি যে একটা পরপর ডাবল বন্ড থাকে। তো এইখানে দেখো এর সাথে আবার হাইড্রোজেন আছে, 6টা কার্বনে 6টা হাইড্রোজেন, 6টা কার্বনে 6টা হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। অর্থাৎ নর্মালি 6টা কার্বনের সাথে 6টা কার্বনের 6টা হাইড্রোজেনের 6টা সিগমা বন্ধন। আর এইখানে দেখো এই একটা সিগমা বন্ধন, এই দুইটা, একটা সিগমা একটা পাই, অর্থাৎ একটা সিগমা আছে, ঠিক আছে? এইখানে তো একটা সিগমা, এইখানে একটা সিগমা একটা পাই, অর্থাৎ এইখানে একটা সিগমা,
এইখানে এটা সিগমা, একটা পাই। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেনের সাথে 6টা সিগমা ছিল, আর এই দ্বিবন্ধন সিঙ্গেল বন্ধন কার্বন কার্বন যে বন্ধন সেইখানে 6টা সিগমা বন্ধন আছে, অর্থাৎ তোমার টোটাল হচ্ছে 12টা। অপশন বি যারা করছো তারা হচ্ছে উত্তর সঠিক করছো, ঠিক আছে। এস এম ফয়জুল্লাহ বলছো আজকে ক্লাস নাই, ঠিক আছে, ওকে ভাইয়া গত ক্লাসের কুইজের বিজয়ী ছিলাম। হ্যাঁ পাবা আশা করি, কারণ আচ্ছা একটু বলি, তোমাদের হচ্ছে যেই বইয়ের পাঠানোর ব্যবস্থা থাকে সেটা কুরিয়ার মাধ্যমে পাঠানো হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ঢাকার বাইরে হলে একটু সময় লাগে, ঠিক আছে। স্টুডিও থেকে যেদিন হচ্ছে তোমরা যে উইন হও তার নামে বই হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়, 1-2 দিন একটু সময় লাগতে পারে, পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে আমরা পরের স্লাইডে চলে যাই, দেরি করবো না, ঠিক আছে। ওকে পরের স্লাইডে চলে যাই। কোনটির sp3, এখানে 3টা একটু মুছে গেছে, sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর কুইজ, একটু তাড়াতাড়ি উত্তর করো। কোনটির sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান, দ্রুত উত্তর করো। এই প্রশ্নটা হচ্ছে ক্লাস্টার এগ্রিকালচার 21-22 এই সেশনে আসছে, ঠিক আছে। সাকিন আল আহমেদ সেরা ভাই, ধন্যবাদ তোমাকে। যারা ঢাকার বাহিরে আসো, হ্যাঁ তারা হচ্ছে পেয়ে যাবা, তারা হয়তো একটু সময় লাগে, কুরিয়ার 5-7 দিন একটু সময় লাগে, দ্রুত উত্তর করে দাও। কোনটির হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 দ্রুত উত্তর করো। ওকে কয়েকজনই টানা উত্তর করতেছো, অনেকে উত্তর করতেছো না, একটু নিজের মাথাটা একটু খাটাও, ঠিক আছে, নিজের মাথাটা একটু খাটাও। আজকে অনেক নতুন মুখ দেখতেছি, যারা হচ্ছে হয়তো আগের কুইজগুলোতে ছিল না, বাট আজকের কুইজে আসো, ধন্যবাদ তোমাদের। হ্যাঁ মিতুল আলম রোমান, ঢাকার ভিতরে হলেও একদিন পরে হয়তো পেয়ে যাবা, আর ঢাকার বাইরে হলে একটু সময় লাগে, কুরিয়ার যাইতে একটু সময় লাগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু দ্রুত উত্তর করে দাও। আচ্ছা সলভে চলে যাই। কোনটির sp3 হাইব্রিডাইজেশন, আচ্ছা হাইব্রিডাইজেশনের সঙ্গে আমরা যদি সূত্রতে যাই, আমরা যদি নাম্বার অফ হাইব্রিডাইজেশন, সূত্র কি ছিল, হাফ, এখানে তুমি ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এই ছিল তোমার হাইব্রিডাইজেশন নাম্বার। অনেকেই ডি উত্তর করছে, ঠিক আছে, অপশন ডি টেস্ট করে দেখি। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, হ্যাঁ নাইট্রোজেনের যোজন ইলেকট্রন কত, যোজন ইলেকট্রন হচ্ছে নাইট্রোজেনে যদি 7 হয় তাহলে 2,5, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনে নাইট্রোজেন হচ্ছে 5 প্লাস এখানে এম হচ্ছে একযোজী ইলেকট্রন, সরি একযোজী পরমাণু হচ্ছে হাইড্রোজেন আছে 4টা, এই হচ্ছে 4টা, মাইনাস ক্যাটায়নের চার্জ হচ্ছে +1, এখানে অ্যানায়ন নাই। ওকে তাহলে কি দাঁড়াইলো, 5 আর 4 9 থেকে 1 চলে গেলে 8 কে 2 ভাগ করলে 4, তাহলে 4 মানে কি দাঁড়ায়, sp3। অর্থাৎ যারা তোমরা হচ্ছে ডি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক, যে NH অ্যামোনিয়াম আয়ন যেটা NH4+, এটা হচ্ছে তোমার sp3 সংকরায়ন, হ্যাঁ sp3 সংকরায়ন। আর বাকিগুলো চাইলে তুমি অপশন টেস্ট করতে পারো। এখানে হচ্ছে ইথিন দেওয়া, তোমরা জানো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সেখানে হচ্ছে sp2 সংকরায়ন ঘটে। এখানে BF3, তুমি নর্মালি চিন্তা করো যে বোরনের 3টা ইলেকট্রনের সাথে F যুক্ত হয়েছে 3টা, তাহলে 3টা হলে নর্মালি sp2 হবে, হ্যাঁ। আর এখানে হচ্ছে তুমি যদি সায়ানাইডের এই হাইড্রোজেনের সাথে কি হয়, এই সায়ানোমূলক এখানে ট্রিপল বন্ড থাকে, তাহলে ট্রিপল বন্ড থাকলে কি হয়, sp সংকরায়ন ঘটে ট্রিপল বন্ড থাকলে। ওকে পরের কুইজে চলে যাই, 3 নম্বর কুইজে চলে যাই। হ্যাঁ যে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি, এটা হচ্ছে 3 নম্বর কুইজ, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি। এই টাইপের প্রশ্ন খুব বেশি আসে, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন খুব বেশি আসে। কুইজের যদি তুমি মডেল টেস্ট তুমি হচ্ছে জিতো, তাহলে সেই ক্ষেত্রে তুমি কোশ্চেন ব্যাংক নিতে পারো, যদি তোমার এই বই থাকে, ঠিক আছে, তখন তুমি কোশ্চেন ব্যাংক নিতে পারবা। ঠিক আছে 3 নম্বর দ্রুত উত্তর করো, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি। হ্যালোজেন সিরিজ দেওয়া আছে, এখানে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা হবে, মেনশন করে দাও তাড়াতাড়ি। ওকে এখানে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি, ওকে অনেকে উত্তর করছো, ধন্যবাদ সবাইকে যারা উত্তর করতেছো। ওকে আমরা একটা সলভে চলে যাই। হ্যাঁ ইলেকট্রন আসক্তির ক্রম, আচ্ছা নর্মালি আমরা জানি যে হ্যালোজেন সিরিজের বা যে কোনো একটা সিরিজের উপর থেকে নিচে যদি আসো তখন ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হ্যালোজেনের হওয়ার কথা ছিল ফ্লোরিন, এরপরে ক্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে আয়োডিন। কিন্তু দেখা যায় এই ফ্লোরিনের
সর্বশেষ কক্ষপথে যে 7টা ইলেকট্রন থাকে দ্বিতীয় কক্ষপথের তুলনায় এই 7টা ইলেকট্রন বেগের ঘনত্ব খুব বেশি থাকে, যার ফলে এই ইলেকট্রন এখানে আর নতুন করে সে প্রবেশ করতে চায় না, অর্থাৎ ইলেকট্রনের প্রতি তার তেমন আকর্ষণ থাকে না। ঠিক আছে, ওকে, তাহলে এই ক্ষেত্রে তোমরা যারা বি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। ঠিক আছে, অর্থাৎ এইখানে এই যে এফ সিএল বিআর আই এরকম হওয়ার কথা ছিল, হ্যাঁ এরকম হওয়ার কথা ছিল, বাট এখানে কি ঘটনা ঘটে যে ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে চায় না, যার কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা বেশি হয়ে যায়, অর্থাৎ ক্লোরিন আগে, এরপরে ফ্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে হচ্ছে আয়োডিন, অর্থাৎ এইটা হচ্ছে সঠিক ক্রম। এইটা এই প্রশ্ন অনেক বেশি আসে। ঠিক আছে, এটা শুধু এখানে একটা সাল দেওয়া আছে, বাট এটা ছাড়া আরো অনেকগুলো আছে। ঠিক আছে, এটা ছাড়া আরো আছে, অর্থাৎ যারা বি উত্তর করছে তাদের উত্তরটা সঠিক। ঠিক আছে, পরেরটাতে চলে যাই। ওকে, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ধূমায়মান নাইট্রিক অ্যাসিডে কোন গ্যাস ধোঁয়া উৎপন্ন করে? ধূমায়মান নাইট্রিক অ্যাসিডে কোন গ্যাস ধোঁয়া উৎপন্ন করে? এটা হচ্ছে বাকৃবিতে আসে 2014-15 সেশনে এই প্রশ্নটা। ঠিক আছে, উত্তর করে দাও তাড়াতাড়ি, যে ধূমায়মান নাইট্রিক অ্যাসিডে কোন গ্যাস ধোঁয়া উৎপন্ন করে? এটা তেমন ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে না, আশা করি দেখেই উত্তর করতে পারবা সবাই। ধূমায়মান নাইট্রিক অ্যাসিডে কোন গ্যাস ধোঁয়া উৎপন্ন করে? একটু চেপে যাই, স্ক্রিনে হয়তো তোমাদের প্রশ্ন দেখতে অসুবিধা বা একটা অপশন মিস হয়ে যায়। ওকে, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ধূমায়মান নাইট্রিক অ্যাসিডে কোন গ্যাস ধোঁয়া উৎপন্ন করে? ওকে, স্কিপ, সৌরভ স্কিপ করছো? এই প্রথম দেখলাম যে কি হচ্ছে স্কিপ কমেন্ট করছে যে ভাই আমি হচ্ছে এটা উত্তর করব না। ওকে, ধন্যবাদ তোমাকে। ওকে, যেহেতু এটা থিওরিক্যাল তেমন এটার ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে না, আশা করি এটা বিক্রিয়া দেখলেই বুঝতে পারবা যে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড, হ্যাঁ তো এইটাই হচ্ছে তোমার এখানে নাইট্রিক অ্যাসিডে ধোঁয়া তৈরি করে। ঠিক আছে, গ্যাস ধোঁয়া তৈরি করে কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড। যারা ডি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। ওকে, পরের প্রশ্ন চলে যাই, 5 নম্বর প্রশ্নে চলে যাই। এ হচ্ছে 5। আজকে আমরা বেশি দেরি করব না। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার ফেরাম 2+, কপার 2+, ভ্যানাডিয়াম 2+, কোবাল্ট 2+ আয়ন সমূহের বর্ণের ক্রম যথাক্রমে লেখো। হ্যাঁ, একটু দ্রুত লেখো যে এই 4টা আয়নের কালার কেমন হবে, এই 4টা আয়নের কালার কেমন হবে। অপশন এ হচ্ছে সবুজ সবুজ নীল গোলাপি, অপশন বি হচ্ছে হালকা বাদামি নীল সবুজ বর্ণহীন, অপশন সি হচ্ছে সবুজ নীল সবুজ গোলাপি, অপশন ডি হালকা বাদামি নীল সবুজ রক্তবর্ণ। এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। হ্যাঁ, দ্রুত উত্তর করবা। যারা উত্তর করতেছো একটু ফার্স্টে হচ্ছে তোমার কোন নাম্বার মানে কোন কত নম্বর প্রশ্নের উত্তর করতেছো একটু লিখে দিবা। ঠিক আছে, এটা তাহলে উত্তর বুঝতে সুবিধা যে কে কোনটার উত্তর করতেছো। ধীরেন্দ্র সরকার আকাশ, নুসরাত সুলতানা, তানজিরুল ইসলাম, মোটামুটি সবাই, জয়া, রাবিয়া মিম, বুঝান ভাইয়া, হ্যাঁ বুঝাবো। কল্লাল ঘোষ, অপশন সি, মোটামুটি সবাই সি উত্তর করতেছো। হ্যাঁ রাবিয়া মিম বুঝাবো। কল্লাল ঘোষ, হ্যাঁ ঠিক আছে, ওকে তোমরাই কমেন্ট করছো। সৌরভ সি, ওকে তৌহিদুল হাসান, তৌসিফ। আচ্ছা, এটা সলভে চলে যাই। ঠিক আছে, এটা সলভে চলে যাই, আমরা দেরি করব না। আচ্ছা দেখো, এখানে হচ্ছে যে ফেরাম 2+, এইটার বর্ণ হচ্ছে সবুজ, এইটার বর্ণ হচ্ছে সবুজ, আর এই যে তোমার কপার 2+, এটার বর্ণ হচ্ছে নীল। ইন্ডিভিজুয়ালি মনে রাখো, তাইলে হচ্ছে যখন আলাদা আলাদা আসলেও তুমি বলতে পারবা। ভ্যানাডিয়াম 3+, এইটারও কালার হচ্ছে সবুজ, ভ্যানাডিয়াম 3+ এর এইটার কালারও সবুজ। আর কোবাল্ট 2+, এটার কালার হচ্ছে গোলাপি। তা আমরা দেখি যে এই কালারগুলো সিরিয়ালি কোথায় লেখা আছে। ঠিক আছে, সিরিয়াল নাও থাকতে পারে। আচ্ছা দেখি, এটা হচ্ছে দেখো এইটাতে এতে সবুজ সবুজ নীল গোলাপি সবগুলা কালার সবুজ 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 নীল গোলাপি, বাট এটার সিকোয়েন্স দেখো, এইটারটা ঠিক আছে বাট এইটারটা এখানে, এইটারটা এখানে, তার মানে অপশন এ কাটা। ঠিক আছে, আর এটাতে নীল সবুজ বর্ণহীন না, এখানে কোনোটা বর্ণহীন না, অপশন সি হবে উত্তর। ঠিক আছে, সবুজ নীল সবুজ গোলাপি, অর্থাৎ সি। যারা উত্তর সি করছো তাদের উত্তরটা সঠিক। ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই, 6 নম্বর প্রশ্নে চলে যাই। ওকে, নিচের মৌলসমূহের বিজারণ ক্ষমতার ক্রম কোনটি? বিজারণ ক্ষমতার ক্রম কোনটি? দ্রুত উত্তর করো, বিজারণ ক্ষমতার ক্রম কোনটি? এটা হচ্ছে মেইনলি তোমার গ্রুপ হচ্ছে নাইট্রোজেনের যে সিরিজ, নাইট্রোজেন ফসফরাস, তারপর হচ্ছে তোমার আর্সেনিক অ্যান্টিমনি। দ্রুত উত্তর করো যে বিজারণ ক্ষমতার ক্রম কোনটি? এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, বিজারণ ক্ষমতার ক্রম কোনটি?
কল্লাল ঘোষ, এটা হচ্ছে একটু যদি সহজ করি, তুমি হচ্ছে আকার আকার দিয়ে ব্যাখ্যা করতে পারবা এটা, হ্যাঁ আকার দিয়ে ব্যাখ্যা করতে পারবা, একটু মাথা খাটাও, আকার দিয়ে ব্যাখ্যা করতে পারবা। পারমাণবিক আকার দেখো, এটার ক্রম বুঝতে পারলেই বিজারণ ক্ষমতা বুঝতে পারবা, ঠিক আছে। এ বি সি ডি, ওকে, মোটামুটি সবাই একটা ভ্যারিয়েশনের উত্তর দিছো, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, যারা উত্তর করতেছো করতে থাকো। ওকে, আমরা এটা সলভে চলে যাই, ঠিক আছে, এটার সলভে চলে যাই। আচ্ছা খেয়াল করো যে এটা হচ্ছে তোমার নাইট্রোজেন, ফসফরাস, তারপর হচ্ছে তোমার আর্সেনিক, অ্যান্টিমনি, এই 4টা মৌলের হচ্ছে হাইড্রেট নিয়ে আলোচনা। তো তুমি এই অধাতুর বেলায় যত আকৃতি বাড়বে, আমরা জানি এরা একই গ্রুপের মৌল, এরা একই গ্রুপের মৌল। তো এই ক্ষেত্রে আকৃতি হচ্ছে এরকম, যার আকৃতি বড় হবে তার বিজারণ ক্ষমতা বেশি হবে, যার আকৃতি বড় হবে তার বিজারণ ক্ষমতা বেশি হবে। তাহলে দেখো এই সিকোয়েন্স কোথায় আছে, যে এসবি সবার আগে থাকবে, অ্যান্টিমনি সবার আগে থাকবে, অ্যান্টিমনি সবার আগে, এই যে এসবি সবার আগে, এই পরেরটা দেখি আর্সেনিক, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে অপশন বি যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। এখানে পারমাণবিক আকৃতি দ্বারা তুমি ব্যাখ্যা করতে পারো, যার আকৃতি বড় হবে এখানে বিজারণ ক্ষমতা তার বেশি হবে, ঠিক আছে। ওকে, পরেরটায় চলে যাই, 7 নম্বরে। 7, কোনটি ডায়াম্যাগনেটিক ধাতু? এই প্রশ্ন অনেক বেশি আসে যে কোনটি ডায়াম্যাগনেটিক, কোনটি প্যারাম্যাগনেটিক, কোনটি ফেরোম্যাগনেটিক, ঠিক আছে। কোনটি ডায়াম্যাগনেটিক ধাতু, দ্রুত উত্তর কর, এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন, কোনটি ডায়াম্যাগনেটিক। বুঝি নাই ভাইয়া, কোথায় বুঝো নাই কমেন্ট করো। ওকে, তোমাদের সুবিধার জন্য আমি হচ্ছে স্ক্রিনের সামনে থেকে একটু দূরে থাকি, যাতে তোমাদের প্রশ্নগুলো দেখতে অসুবিধা না হয়, ঠিক আছে। কোনটি ডায়াম্যাগনেটিক ধাতু, কোনটি ডায়াম্যাগনেটিক ধাতু? তোমরা হচ্ছে এর সাথে সাথে ডায়াম্যাগনেটিকের সাথে কোনগুলা ফেরোম্যাগনেটিক এটা কমেন্ট করো, কোনগুলা ফেরোম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক কোনগুলা সেগুলো কমেন্টে লেখো, ফেরোম্যাগনেটিক কোনগুলা, ফেরোম্যাগনেটিক কোনগুলা সেগুলো কমেন্টে লেখো, ঠিক আছে। ডায়াম্যাগনেটিক বুঝতে পারছি অনেকে উত্তর করছো, বাট ফেরোম্যাগনেটিক কে, এটাও একটু লিখে দাও। ফেরোম্যাগনেটিক কে, ফেরোম্যাগনেটিক কে, এটাও লিখে দাও। ঠিক আছে, ডায়াম্যাগনেটিক যারা লিখছো, আমরা জানি ডায়াম্যাগনেটিক বা চুম্বকত্ব, আচ্ছা নর্মালি বলি যে অবস্থান্তর মৌলসমূহ কেন প্যারাম্যাগনেটিক ধর্ম পালন করে, যেখানে হচ্ছে বিজোড় একটা ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকার ফলে যারা হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। যাদের এই বিজোড় ইলেকট্রন থাকে না, অর্থাৎ যারা অবস্থান্তর মৌল না, তারা তোমার এই চুম্বকত্ব ধর্ম প্রদর্শন করতে পারে না। তুমি যদি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করো, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলে এরকম ঘটনা ঘটবে, জিঙ্ক 30, এখানে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2। তো এইটার হচ্ছে তোমার জিঙ্ক 2+ করলে এই ইলেকট্রনটা রিমুভ হয়ে যায়, 3d10 থাকে। 3d10 মানে ডি অরবিটাল পূর্ণ। তাহলে আমরা জানি অবস্থান্তর মৌল হওয়ার জন্য d1 থেকে d9 ইলেকট্রন বিন্যাস থাকা লাগে, যার ফলে এই জিঙ্ক হচ্ছে অবস্থান্তর মৌল না। আর অবস্থান্তর মৌলসমূহ না হলে সে হচ্ছে ডায়াম্যাগনেটিক এখানে ধর্ম পালন করবে, অর্থাৎ সে চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত, মৃদু বিকর্ষিত হবে। তাহলে এখন আসি ফেরোম্যাগনেটিক, যারা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়। এইটাতে একটা ছন্দ মনে রাখতে হবে, ফেনি কুমিল্লা, ঠিক আছে, ফেনি কুমিল্লা। তাইলে ফেনিতে হচ্ছে এফই, আর নিতে হচ্ছে এনআই, আর কুমিল্লাতে হচ্ছে সিও, ফেনিকো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। ওকে, ফেল করি নাই, হ্যাঁ ঠিক আছে। সৌরভ তোমারটাও সুন্দর হয়েছে। হ্যাঁ, ডায়াম্যাগনেটিক বলতে হচ্ছে যারা চুম্বক ক্ষেত্র দ্বারা মৃদু বিকর্ষিত হবে। কারা মৃদু বিকর্ষিত হবে? যাদের অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকবে না, ঠিক আছে। আর প্যারাম্যাগনেটিক যারা তোমার চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে, আর সেই আকর্ষণটা যদি খুব বেশি হয়ে যায় তখন তারা বলতেছি ফেরোম্যাগনেটিক, ঠিক আছে। ওকে, ম্যাক্সিমাম তোমার হচ্ছে অবস্থান্তর যে মৌলগুলো আছে তারা হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক হবে। আর ডায়াম্যাগনেটিক যাদের বিজোড় ইলেকট্রন থাকবে না, যেমন একটা উদাহরণ দেই, এই সোডিয়াম আর সোডিয়াম প্লাস, হ্যাঁ
তুমি যদি সোডিয়ামের কথা বলো, সোডিয়াম কিন্তু এই 3s1 সর্বশেষ কক্ষপথে 3s1, অর্থাৎ এটা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হইতে পারবে, অর্থাৎ এটা তোমার প্যারাম্যাগনেটিক। কিন্তু Na+ যেটা, এখান থেকে একটা ইলেকট্রন চলে গেলে এটা আলটিমেটলি থাকে 2s2 2p6, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ, তার বিজোড় কোনো ইলেকট্রন থাকে না, যার ফলে সে চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হবে। অর্থাৎ এই Na+টা হচ্ছে ডায়াম্যাগনেটিক, বাট সোডিয়ামটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। আশা করি বুঝতে পারছো। ফয়জুল্লাহ তোমার কমেন্ট বুঝি নাই ভাই, কুইজ তো নাম্বারে। আচ্ছা ঠিক আছে, একটু ক্লিয়ার করে লেখো। 8 নম্বর প্রশ্নে চলে যাই। 8 নম্বর, প্রথম অবস্থান্তর সারির মৌলসমূহের বহিস্তর ইলেকট্রন বিন্যাস কোনটি? অর্থাৎ প্রথম যেই তুমি অবস্থান্তর মৌলগুলা পাবা সেইখানের ইলেকট্রন বিন্যাসটা কেমন হইতে পারে? ঠিক আছে, ওকে ওকে, দ্রুত উত্তর করে দাও। এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে বাকৃবি 4, 5 আর 5, 6 সেশনে আসা প্রশ্ন। প্রথম অবস্থান্তর সারির মৌলসমূহ বহিস্তর ইলেকট্রন বিন্যাস কেমন হবে? প্রথম অবস্থান্তর সারির মৌলসমূহের বহিস্থ ইলেকট্রন বিন্যাস কোনটি? হ্যাঁ, অনেকে উত্তর করছো, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এটা সলভে চলে যাই। আচ্ছা তোমরা জানো যে অবস্থান্তর মৌল হওয়ার জন্য D1 থেকে D9, সুস্থিত আয়নে D1 থেকে D9 ইলেকট্রন বিন্যাস থাকা লাগবে। অর্থাৎ সবার প্রথমেই ডি আসে কোথায়? আমরা জানি সর্বপ্রথম হচ্ছে 3 নম্বর কক্ষপথে, বা এই 3 নম্বর প্রধান শক্তি স্তর হচ্ছে ডি আসে। তাহলে এখানে এই দেখো, তাহলে প্রথম তুমি অবস্থান্তর মৌলগুলো পাবা এই ডিতে, ঠিক আছে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, বাট সবার আগে পাবা কোথায়? তুমি এই যে 3D-তে, ঠিক আছে। অর্থাৎ এই হচ্ছে সি নম্বর যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি। যারা সি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। আমরা পরের প্রশ্নে চলে যাই, 9 নম্বর প্রশ্নে চলে যাই। 9 নম্বর প্রশ্ন, একেবারে সহজ একটা প্রশ্ন। সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত কোনটি? সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত, ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন। সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত কোনটি? একটু দ্রুত উত্তর করো। সোডিয়াম অ্যালুমিনেট, এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন না? আচ্ছা, সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত, এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। সোডিয়াম অ্যালুমিনেট। আচ্ছা, এইটার প্রশ্ন যদি পারো তাহলে হচ্ছে সোডিয়াম পাইরো অ্যান্টিমনেটের সংকেত লিখবা। এটার উত্তর দেওয়া হইলে সোডিয়াম পাইরো অ্যান্টিমনেটের সংকেত লিখবা। সোডিয়াম পাইরো অ্যান্টিমনেটের সংকেত লিখবা। এইটার উত্তর লেখা হইলে, 9 নম্বর উত্তর লেখা হইলে সোডিয়াম পাইরো অ্যান্টিমনেটের সংকেত লিখবা। দেখি, ওকে, 9 এর উত্তর বি করতেছ অনেকে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, সোডিয়াম পাইরো অ্যান্টিমনেট, এটা সংকেত লিখবা, সোডিয়াম পাইরো অ্যান্টিমনেট। না, ওইটা 10 নম্বর কুইজ না, এইটার ভিতরেই, ঠিক আছে, যে সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত জানো, বাট এর পাশাপাশি প্যারালালি তুমি হচ্ছে সোডিয়াম পাইরো অ্যান্টিমনেটের সংকেত জানো কি না, ঠিক আছে, ওকে ওকে, অনেকে উত্তর করে দিচ্ছ। উত্তর করো, উত্তর করো, ওকে।
ঠিক আছে, মোটামুটি যারা কমেন্ট করছো, আমার একটু নেটটা স্লো হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, বাকিদের কমেন্ট দেখতেছি। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, যারা মোটামুটি অনেকেই হচ্ছে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনিটের সংকেত লিখছো, ঠিক আছে, তোমাদের উত্তরটা সঠিক। Na2H2SB2O7 এ হচ্ছে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনিটের সংকেত, ঠিক আছে। আর যারা এইটার উত্তর করছো সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত হচ্ছে এইটা Na। নর্মালি অনেকে যদি না বুঝো, নর্মালি তুমি চিন্তা করবে একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা অক্সিজেন হচ্ছে 4টা ইলেকট্রন গ্রহণ করে, তো 4টা ইলেকট্রনের যোগান দিবে অ্যালুমিনিয়াম 3টা, সোডিয়াম 1টা, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। ওকে ওকে, পরের প্রশ্ন চলে 10 নম্বর। 10-এ পর্যায় সারণীতে কপারের অবস্থান কোথায়? কপারের অবস্থান কোথায়? যদিও এই প্রশ্নগুলা এখন আমরা পর্যায় সারণীতে এইভাবে গ্রুপ ইউজ করি না, তারপরে প্রশ্নটা অনেক আগের। এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। হ্যাঁ, একটু দ্রুত উত্তর করে দাও, একটু দ্রুত উত্তর করো। পর্যায় সারণীতে কপারের অবস্থান কোনটি? কপারের অবস্থান কোনটি? পর্যায় সারণীতে কপারের অবস্থান কোনটি? একটু স্ক্রিন থেকে দূরে দাঁড়াই যাতে তোমরা হচ্ছে অপশনগুলো ভালোভাবে দেখতে পারো। পর্যায় সারণীতে কপারের অবস্থান কোনটি? আচ্ছা, নরমালি তুমি হচ্ছে ইলেকট্রন বিন্যাস করো, নরমালি ইলেকট্রন বিন্যাস করে দেখো যে কোনটা কোনটা একটা একটা করে বাদ দেওয়া যায়, ঠিক আছে, যে এই অপশন এটার কারণে বাদ, এই অপশন এটার কারণে বাদ, এরকম করে তুমি হচ্ছে হিসাব করতে পারো। ওকে, যেহেতু এটা একবার সিম্পল প্রশ্ন, এটাতে বেশি সময় কনজিউম করবো না। কপারের অবস্থান যদি আমরা জানি, কপার হচ্ছে 29, অর্থাৎ 3D10 4S1 এরকম থাকে। তাহলে এই ক্ষেত্রে তোমার এই হচ্ছে পর্যায় 4, পর্যায় 4 হলে দেখো প্রথমে পর্যায় 3, এই অপশন বাদ, এইটা প্রথমেই বাদ। তারপরে আমরা জানি কি 10 আর 1 11 হবে, 10 আর 1 11। এখন তুমি যদি পর্যায় সারণীর দিকে খেয়াল করো, আচ্ছা এটা দেখো এ দেওয়া, তুমি দেখবা এ হচ্ছে নরমালি এস আর পি তে যারা আছে তাদের অবস্থানের জন্য আমরা এই এ ইউজ করি, তার মানে এইটাও কাটা। তাহলে এই ক্ষেত্রে বি আর ডি এর যে কোনো একটাই হবে। এখন আমরা তো নরমালি অভ্যস্ত হয়ে গেছি যে 10 আর 1 11 এইভাবে 11 নম্বর। তো এখন যেহেতু এই প্রশ্নটা অনেক আগের, তো তুমি তখন দেখতে হবে যে 11 নম্বরে আমরা কোনটা দ্বারা প্রকাশ করি, যে আইবি দ্বারা হচ্ছে আমরা 11 প্রকাশ করি, আইবি, ঠিক আছে। তো এইটা হচ্ছে অপশন বি, যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে 10 নম্বর 11 নম্বর প্রশ্নে চলে যাই। কোন অণুর ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ? এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কোন অণুর ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ? কোন অণুর ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ? কোন অণুর ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ? একটু দ্রুত উত্তর করো। এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কোন অণুর ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ? আচ্ছা, মাঝখানে একটু তোমাদের ইন্টারাপ্ট করি, 12 নম্বর কুইজে আজকের প্রথম বই, ঠিক আছে, প্রথম বই গিফট যাবে, ঠিক আছে, 12 নম্বর, অর্থাৎ এর পরের প্রশ্নতেই হচ্ছে আজকের প্রথম বই গিফট যাবে, ঠিক আছে। কোন অণুর ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ? কোন অণুর ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ? এর পরের প্রশ্নে হচ্ছে আজকের প্রথম বই গিফট যাবে, সবাই একটু রেডি থাকবা, ঠিক আছে। এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নের আজকে হচ্ছে প্রথম বই গিফট যাবে। কোন অণুর ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ? কোন অণুর ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ? একটু কুইজের নিয়মগুলো বলে দিই। সবার প্রথম সঠিক উত্তর, প্রথম সঠিক উত্তর, ঠিক আছে। প্রথম বলতে আমাদের কাছে যারটা প্রথম আসবে, প্রথম সঠিক উত্তর, ঠিক আছে, প্রথম সঠিক উত্তর। পরে কান্নাকাটি করলে চলবে না যে ভাই কুইজ কি হয়েছে আজকে, এই তো কুইজ হচ্ছে, এটা তো লাইভ কুইজই। মহিন ইসলাম, ওকে, তাহলে প্রথম বই গিফট হচ্ছে আজকের এই 12 নম্বরের পরের প্রশ্নে, ঠিক আছে। 12 নম্বর প্রশ্নে নিয়ম হচ্ছে সবার আগে প্রথম যে বই সে হচ্ছে সঠিক উত্তর দিবে, সে হচ্ছে বই পাবে, ঠিক আছে। ওকে ওকে, এটার উত্তর দ্রুত করে দাও। এই 11 নম্বর উত্তর করা শেষ হইলে যাতে ক্রস না হয়, ঠিক আছে, 12 নম্বর প্রশ্নে যাতে ক্রস যাতে না হয়,
আমরা একটু 10 সেকেন্ড একটু বিরতি দিই, ঠিক আছে? ওকে, একটু তাড়াতাড়ি উত্তর করা শেষ করো। 11 নম্বর উত্তর শেষ করো, 11 নম্বর উত্তর শেষ করো। 12 নম্বর যারা উত্তর করবা প্রথমে হচ্ছে টাইপ, মানে 12 আগে টাইপ করে তারপর হচ্ছে উত্তর লিখবা, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাই। 12 নম্বর প্রশ্ন, 11 নম্বর উত্তর দেওয়া শেষ, 11 নম্বর ক্লোজ করে দিচ্ছি। কোন অণু ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ আছে? ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ বলতে এখানে আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যেখানে সবচেয়ে বেশি, ডাইপোল মোমেন্ট সেখানে সবচেয়ে বেশি থাকে। তাহলে এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখো, সব জায়গায় মিথাইল মূলক আছে, মিথাইল মূলক মিথাইল মূলক মিথাইল মূলক মিথাইল মূলক। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নির্ভর করবে কার উপরে? এই হ্যালোজেন যারা আছে, হ্যালোজেন যারা আছে। তাহলে আমরা তো জানি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কার? ফ্লোরিনের। তড়িৎ ঋণাত্মকতা প্রায় 4। তো সেই ক্ষেত্রে এই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। অপশন সি যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। ওকে, একটু রেডি থাকো, পরের প্রশ্ন চলে যাই। ওকে, এই 12 নম্বর প্রশ্ন উত্তর করা শুরু করো। SF6 এ সালফারের কোন ধরনের অরবিটাল সংকরীকরণ ঘটেছে? ঠিক আছে, এমনি রিয়াজ হোসেন ইজ ওয়াচিং, ধন্যবাদ ভাই, এত ব্যস্ততার মাঝখানেও একটু লাইভটা দেখতেছেন। আসলে এই একটু মাঝখানে ভাইয়ের কথা বলি, এই যে গত বছর এবং এই বছর এই কুইজ সেকশন চলতেছে, এটা হচ্ছে রিয়াদ ভাইয়ের হাত ধরেই এটা শুরু হয়েছে। ভাইয়ের কারণেই তোমরা হচ্ছে এরকম একটা সুবর্ণ সুযোগ পাইছো। SF6 এ সালফারে কোন ধরনের অরবিটাল সংকরণ ঘটেছে? ঠিক আছে, একটু দ্রুত উত্তর করে দাও। ওকে, SF6 এ সালফারে কোন ধরনের অরবিটাল সংকরীকরণ ঘটেছে? আচ্ছা, মোটামুটি অনেকেই উত্তর করছো, চলো আমরা এটা সলভে যাই আগে, তারপরে হচ্ছে বিজয়ীর নাম বলবো, ঠিক আছে? ওকে, এখানে কেন্দ্রীয় পরমাণু সালফার, কেন্দ্রীয় পরমাণু সালফার, সালফারের, আচ্ছা আমরা যদি সংকরণ ঘটাইতে চাই, মানে অরবিটাল হাইব্রিডেশন নাম্বার বের করতে চাই, হাফ, এখানে হচ্ছে V+M - C+A, এ ছিল আমাদের সংকরায়ন নাম্বার বের করার সূত্র, ঠিক আছে? তাহলে এখানে হাফ ভি অর্থাৎ হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন, সালফারের যোজ্যতা স্তরের ইলেকট্রন হচ্ছে 6 প্লাস একযোজী এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, ফ্লোরিন আমরা জানি একযোজী পরমাণু যা আছে 6টা, হচ্ছে 6টা, এখানে কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই, অর্থাৎ বাকিগুলো 0। তাহলে 6 আর 6 12, 12কে 2 ভাগ করলে 6। তাহলে এখন আমরা দেখব সেখানে সামারাইজ করলে 6 কোথায় হয়। এখানে 3 আর 1 4, তার মানে এটা না। এখানে 3 2 5 আর 1 6, এইটা রইল 3 1 4 আর 1 5, এই হচ্ছে 5, 3 আর 3 আর 1 6 7। তাহলে অর্থাৎ তোমরা বুঝতেছো যে সি যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, অপশন সি যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। ওকে, আমরা একটু দেখি স্ক্রল করে যে কে সবার আগে উত্তর করছো। এই হচ্ছে 11 নম্বর প্রশ্ন শেষ করার পরে সবার আগে উত্তর করছো সামিরা আয়েশা সিদ্দিকা। হ্যাঁ, সিদ্দিকা, হ্যাঁ সামিরা আয়েশা সিদ্দিকা। তুমি হচ্ছে ভাই আমাদের আসপেক্ট সিরিজ পেজে হচ্ছে নক করবা, আর এই পেজটার হচ্ছে একটা স্ক্রিনশট পাঠাবা, তোমার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস হচ্ছে পাঠাই দিবা। সামিরা আয়েশা সিদ্দিকা। হ্যাঁ, ওকে, তুমি হচ্ছে এই পেজটার একটা স্ক্রিনশট রাখো, সামিরা আয়েশা সিদ্দিকা। হ্যাঁ, তুমি হচ্ছে সবার আগে উত্তর করছো। ওকে, এই পেজটার স্ক্রিনশট তুমি রেখে আমাদের আসপেক্ট সিরিজ পেজে দিয়ে দিবা। আর যারা এখনো গিফট পাও নাই তাদের মন খারাপ করে লাভ নাই, তোমরা জানো প্রত্যেকদিন 2টা বই আমরা গিফট করি, যেটা প্রথম বিজয়ী আজকের হচ্ছে সামিরা আয়েশা সিদ্দিকা, আরও একটা বই গিফট যাবে, তোমরা ধৈর্য সহকারে থাকো, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ, রবিউল হাসান রকি, হ্যাঁ আরেকটা কুইজ, আরেকটা বই গিফট পাবা, ঠিক আছে? ওকে, আকরামুল তুমি হচ্ছে কমেন্ট একটু স্ক্রল করে দেখো, উপরের দিকে যাও, দেখবা ও হচ্ছে সবার আগে কমেন্ট করছে। ওকে, 13 নম্বর প্রশ্নে চলে যাই। 13 নম্বর প্রশ্ন,
কোনটি উভয়ধর্মী অক্সাইড নয়? ঠিক আছে, কোনটি উভয়ধর্মী অক্সাইড নয়, এটা একটু কেয়ারফুলি উত্তর করবা। কোনটি উভয়ধর্মী অক্সাইড নয়? ঠিক আছে, কোনটি উভয়ধর্মী অক্সাইড নয়? একটু দ্রুত উত্তর করো। এই টাইপের প্রশ্ন খুব বেশি আসে। ফয়জুল্লাহ, তোমার যদি প্রশ্ন ব্যাংক থাকে তো সেই ক্ষেত্রে তুমি মডেল টেস্ট নিতে পারো, আর যদি প্রশ্ন ব্যাংক না থাকে তখন প্রশ্ন ব্যাংক নিতে পারবা, অসুবিধা নেই। তুমি জানাই দিবা যে ভাই এই বইটা আমার আছে, আমার এই বইটা না অন্য একটা বই লাগবে। ঠিক আছে, ওকে। কোনটি উভয়ধর্মী অক্সাইড নয়, এই টাইপের প্রশ্ন কৃষিতে অনেক বেশি আসে। ঠিক আছে, তোমার এই উভয়ধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, এগুলোর ব্যাপারে আইডিয়া রাখতে হবে। ওকে, একটু দ্রুত উত্তর করে দাও। এটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কোনটি উভয়ধর্মী অক্সাইড নয়? কোনটি উভয়ধর্মী অক্সাইড নয়? এই হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কোনটি উভয়ধর্মী অক্সাইড নয়? একটু দ্রুত উত্তর করো। তার মানে উভয়ধর্মী অক্সাইড নয় বলতে তোমার আগে উভয়ধর্মী অক্সাইড চিনতে হবে, এর পাশাপাশি অম্লধর্মী, উভয়ধর্মী প্লাস হচ্ছে আবার ক্ষারীয়, এগুলো হচ্ছে চিনতে হবে। ঠিক আছে, দুঃখিত। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটার উত্তরে চলে যাই আমরা। আচ্ছা, একটু আগে যেটা বললাম যে উভয়ধর্মী অক্সাইড নয় বলতে তোমাকে আগে কোনটা উভয়ধর্মী অক্সাইড সেটা আগে চিনতে হবে। ঠিক আছে, ওকে, চলো আগে কোনগুলো উভয়ধর্মী অক্সাইড সেটা আমরা চিনে নিই। এটার একটা ছন্দ আছে যে কাল্লু মামা জানে, কাল্লু মামা জানে তুমি তুমি গেলে সোনা পাবো আমি। কাল্লু মামা জানে তুমি গেলে সোনা পাবো আমি। এখন এগুলা দ্বারা কি বুঝতেছো? এই কাল্লু মামা বলতে বুঝতেছো এখানে Cr2O3, এই হচ্ছে। মামা বলতে বুঝতেছো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, জানে বলতে এখানে জিঙ্ক অক্সাইড, আর তুমি বলতে এখানে টেলুরিয়াম অক্সাইড। ঠিক আছে, আর এরপর হচ্ছে তুমি গেলে হচ্ছে গ্যালিয়াম ট্রাইঅক্সাইড। ঠিক আছে, সোনা বলতে এখানে পাবা SB পাইরোঅ্যান্টি, সরি এটা একটু মিস্টেক হয়েছে মনে হয়, SnO2 পাবো হচ্ছে PbO2, আর আমি হচ্ছে Al2O3 আর As2O3। এই ছন্দটা একটু মনে রাখলে, কাল্লু মামা জানে তুমি গেলে সোনা পাবো আমি, এর সাথে সাথে তোমার এই অক্সাইডগুলোর ব্যাপারে জানতে হবে। তাহলে এরা হচ্ছে উভয়ধর্মী অক্সাইড, এরা হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। তাহলে এরা যদি উভয়ধর্মী অক্সাইড, তাহলে উভয়ধর্মী অক্সাইড না কে? দেখো এই যে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, এটা তোমার একটা উভয়ধর্মী অক্সাইড। তারপরে জিঙ্ক অক্সাইড, এটা একটা উভয়ধর্মী অক্সাইড। তারপরে তোমার SnO2, এটা একটা উভয়ধর্মী অক্সাইড। অর্থাৎ সোডিয়াম অক্সাইড এটা হচ্ছে তোমার উভয়ধর্মী অক্সাইড না। অপশন সি যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক, অপশন সি। ঠিক আছে, আচ্ছা অনেকে হচ্ছে বলতেছে নেট প্রবলেম এই সেই। আচ্ছা ঠিক আছে ভাই, 14 নম্বর প্রশ্নে চলে যায়। এটা প্রত্যেকবারই তোমাদের আগেই ক্লিয়ার করে দেওয়া হয়, তারপরে তোমরা প্রত্যেকদিন এটা নিয়ে কথা বলো। কোন ক্লোরিক অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়? দ্রুত উত্তর করে দাও। 14 নম্বর দীপ রয়, এটা তো ডি না, 13 নম্বর ডি না, এটা হচ্ছে সি হবে। হ্যাঁ, সি হবে। ওকে, 14 উত্তর করে দাও, 14 উত্তর করে দাও। কোন ক্লোরিক অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়? কোন ক্লোরিক অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়? কোন ক্লোরিক অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়? ওকে, দ্রুত উত্তর করো, আমরা এটা সলভে চলে যাব। ঠিক আছে, দ্রুত উত্তর করে দাও। ওকে, কোন ক্লোরিক অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়? ঠিক আছে, তোমরা জানো বিশুদ্ধতা ডিপেন্ড করে হচ্ছে জারণ মানের উপরে। শর্মী ভট্টাচার্য, পারি না, ট্রাই করতে হবে, এগুলো বেসিক প্রশ্ন। শর্মী ভট্টাচার্য, একটু ইজি করে দেই, তোমরা হচ্ছে চিন্তা করো যে কার জারণ মান বেশি। ঠিক আছে, এই বলে দিলাম, উত্তর বলে দিলাম। নো আইডিয়া, অভিজিৎ কর্মকার, যার জারণ মান বেশি, কেন্দ্রীয় পরমাণুর যার জারণ মান বেশি। ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি, জারণ মান বেশি কার দেখো। ওকে, যারা উত্তর করছো
ঠিক আছে, অনেকে হচ্ছে এটা পারতেছো না, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এটা সলভে চলে যাই। ঠিক আছে ওকে, এখানে তুমি দেখো যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যদি বের করতে চাও, এখানে কেন্দ্রীয় পরমাণুকে ক্লোরিন, তাহলে এই ক্ষেত্রে ক্লোরিনের এই অক্সিজেনের তো 2, অক্সিজেনের 2 হলে হাইড্রোজেনের আবার +1, মানে এটা -2 এটা +1, তো এটা ইকুয়াল করার জন্য এটা +1 হবে। এখানে অক্সিজেনের হচ্ছে টোটালি -6, এখানে হচ্ছে +1, তাহলে এটা হওয়া লাগবে +5, মানে প্লাস মাইনাস তো আলটিমেটলি 0 হবে। তোমরা তো জানো একটা যৌগের টোটাল জারণ মান 0 বা সবগুলো সমষ্টি 0, তাহলে অক্সিজেনের -6, হাইড্রোজেনের +1, তাহলে সেই ক্ষেত্রে ওর +5 হওয়া লাগবে। আবার এই পাশে চলে আসি, এই পাশে অক্সিজেনের হচ্ছে -2, তাহলে -4 হইলো, দুইটা পরমাণু তার মানে -4, আর এখানে +1, তাহলে আলটিমেটলি -3 লাগবে, তার মানে সরি +3, তাহলে এখানে ক্লোরিন হচ্ছে +3, একটা অক্সিজেনের -2, চারটা অক্সিজেনের জন্য -8, আর এই পাশে হচ্ছে +1, তাইলে আরো লাগে কত ব্যালেন্স করার জন্য +7, তাই তার মানে ক্লোরিন হচ্ছে +7, অর্থাৎ এখানে +7 হচ্ছে সবচেয়ে বেশি জারণ মান। যার জারণ মান বেশি তারে হচ্ছে তুমি প্রকৃতির বিশুদ্ধ অবস্থায় পাবা। এখানে আসলে তুলনামূলক বুঝাইছে, ঠিক আছে, তুলনামূলক কোনটা বিশুদ্ধ অবস্থায় পাবা, অর্থাৎ যারা ডি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, অনেকের হচ্ছে আইডিয়া ছিল না। ওকে ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 15 নম্বর প্রশ্নে চলে যাই। 15 নম্বর প্রশ্ন, ইথিনের অণুতে কার্বন হাইড্রোজেন বন্ধনসমূহ কোন কোন অরবিটালে অধিক্রমণের ফলে গঠিত হয়? একটু ঠান্ডা মাথায় উত্তর করবা যে ইথিনের অণুতে কার্বন হাইড্রোজেন যে বন্ধনগুলা, এমন না যে কার্বন কার্বন, ঠিক আছে, কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো কোন কোন অরবিটালে অধিক্রমণের ফলে গঠিত হয়। ওকে, একটু দেখো, তাড়াতাড়ি উত্তর করার চেষ্টা করো, আশা করি পারবা। এটা দেখা মাত্রই উত্তর করার কথা। হ্যাঁ, এটা হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় 2018-19 সেশনে আসছে। হ্যাঁ, এই প্রশ্নটা। ওকে, ইথিন অণু গঠনকালে তোমার কার্বন হাইড্রোজেন বন্ধন সমূহ যে গঠিত হয়েছে, এটা কোন অরবিটালের অধিক্রমণের ফলে হয়েছে? এটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন, একটু দ্রুত উত্তর করো। তোমরা হয়তো অনেকেই হচ্ছে কার্বনের সংকরণ, মানে কার্বনের কোন অরবিটাল গুলো হয়েছে এটা নিয়ে ইয়া করতেছো, ঠিক আছে, মানে বলছে কার্বন হাইড্রোজেন বন্ধনে কোন কোন অরবিটালের অধিক্রমণ ঘটছে, ঠিক আছে, অর্থাৎ কার্বনেরও হাইড্রোজেনেরও বলে দিলাম। হ্যাঁ, ট্রিক্স বলে দিচ্ছি, এখানে তোমার কার্বন হাইড্রোজেন দুইটারই হচ্ছে বিবেচনা করতে হবে মাথায়। অনেকে উত্তর করতেছো, আচ্ছা ঠিক আছে, একটু নাম্বারগুলো আগে দিয়ে দেবা, ঠিক আছে, নাম্বারগুলো আগে দিয়ে দেবে, তাহলে বুঝতে সুবিধা। আসলে অনেকে নেট প্রবলেম থাকার কারণে আগের প্রশ্নের উত্তর ধরো এখন দিছে, ঠিক আছে। ওকে, দ্রুত উত্তর করে দাও। শর্মী ভট্টাচার্য, পড়ালেখা করতে হবে আরো বেশি বেশি, পড়ালেখা করতে হবে অনেক বেশি, ঠিক আছে, সময়গুলো কাজে লাগাও। শেষ যেহেতু একেবারে লাস্ট পরীক্ষা, যেহেতু পরিশ্রম করছো, এই 1-1.5 বছর ধরে পরিশ্রম করতে আসো তোমরা, ঠিক আছে। ওকে, একটু তাড়াতাড়ি উত্তর করো। তাসনিম, সৌরভ, মরিয়ম আক্তার মুনিরা, মেহেদি হাসান মিরাজ, সৌরভ, আর হচ্ছে রঞ্জু সরকার। আচ্ছা দ্রুত উত্তর করে দাও। আচ্ছা আমরা সলভে চলে যাই। আচ্ছা দেখো, তোমার বলছে কার্বন হাইড্রোজেন এই যে বন্ধন সমূহ, তাহলে তুমি জানো নর্মালি হচ্ছে ইথিন অণু C2H4, তাহলে এইখানে কি ঘটনা ঘটবে? তুমি জানো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সেখানে sp2 সংকরণ ঘটে, অর্থাৎ এখানে কার্বনের জন্য হবে sp2, বাট হাইড্রোজেনের তো এখানে শুধুমাত্র 1s1 ইলেকট্রন থাকে, অর্থাৎ 1s এ যে ইলেকট্রনটা আছে সেই অরবিটালে সংকরণ ঘটবে, অর্থাৎ এই 1s যে ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে sp2 এর সাথে সংকরিত হবে। আর sp2 কোথায় আছে? যে sp2 এখানে আছে, বাট হাইড্রোজেনে তো 2s নাই, তার মানে এইটা হবে না। এখানে sp3, অর্থাৎ এইটাও হবে না, বাট এখানে 1s দেওয়া, তাহলে sp2 সংকরণ আর এর সাথে হচ্ছে 1s যাবে এখানে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে যায়, 16 নম্বর প্রশ্নে। এটা 16 নম্বর প্রশ্ন, কোনটি জটিল যৌগ? দেখা মাত্রই উত্তর পারার কথা, ঠিক আছে। এটা হচ্ছে সিবাসুতে আসছে 2017-18, যেহেতু সিবাসু এবার দায়িত্বে, তো সেই ক্ষেত্রে তাদের প্রশ্নের প্যাটার্ন ফলো হবে ভালোই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এটা। ওকে ক্লিয়ার, মরিয়ম আক্তার মুনিরা ক্লিয়ার। ওকে, পরের প্রশ্ন 16 নম্বর, কোনটি জটিল যৌগ? একটু দ্রুত, দেখা মাত্রই উত্তর পারার কথা এটা, ঠিক আছে, একেবারে সহজ। যে কোনটা জটিল যৌগ, জটিল যৌগ গঠন হওয়ার জন্য যে বেসিক মেকানিজম সেটা মাথায় আসলেই উত্তর পারার কথা, ঠিক আছে। কেউ যদি ভুল করো এর অনেক পিটানো দরকার। এই যে অলরেডি একজন ভুল বলছে, ওরে সবাই মিলে পিটিতে হবে, ঠিক আছে। দ্রুত উত্তর করে দাও, 16 নম্বর দ্রুত উত্তর করে দাও। জটিল যৌগ গঠন এর বেসিক মেকানিজম কি, ঠিক আছে। জটিল যৌগ যখন গঠন হয় তখন কি ঘটনা ঘটে? লিগ্যান্ডের আগমন ঘটে। লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে যারা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে, যেসব পরমাণু বা আয়ন হচ্ছে কি করতে পারে, মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে, তাদের হচ্ছে আমরা লিগ্যান্ড বলি, ঠিক আছে। তো তোমরা লিগ্যান্ডের পরিচয় হয়তো জানো বা অনেক লিগ্যান্ড চিনো, তো এই ক্ষেত্রে লিগ্যান্ডের উপস্থিতি কোথায় আছে, কোনটায়, সেটা দেখো। হ্যাঁ আচ্ছা, অনেকে উত্তর করে দিছো, ঠিক আছে। ওকে, আমরা দেখি উত্তর সঠিক কিনা দেখি। দেখো অ্যামোনিয়া, হ্যাঁ
NH3 যার কেন্দ্রীয় পরমাণুতে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, যা মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে লিগ্যান্ড, বাট অন্য কোথাও লিগ্যান্ডের উপস্থিতি নাই, এখানে কোনো জায়গায় লিগ্যান্ডের উপস্থিতি নাই, শুধুমাত্র এখানে লিগ্যান্ডের উপস্থিতি আছে, অর্থাৎ এটাই হচ্ছে জটিল যৌগ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। জটিল যৌগ গঠনের জন্য কি লিগ্যান্ডের উপস্থিতি থাকা দরকার। ওকে, 17 নম্বর প্রশ্নে চলে যাই, দেরি করবো না। 17 নম্বর প্রশ্ন, নিচের কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম, একটু মাথায় রাখবা কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম। ওকে, দ্রুত উত্তর করবা, এই টাইপের প্রশ্ন অনেক আসে, ঠিক আছে, বন্ধন কোণ রিলেটেড সংকরায়ন থেকে প্রশ্ন আসে অনেক ভালো। ওকে, একটু তাড়াতাড়ি উত্তর করো, নিচের কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম। তোমরা জানো যে বন্ধন কোণ ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে, ঠিক আছে, তোমরা জানো যে বন্ধন কোণ ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে। তো ওই দুইটা জিনিস মাথায় রাখো, প্রথমটা মাথায় রাখলেই উত্তর পেরে যাওয়ার কথা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, দ্রুত উত্তর করো। 17 নম্বর, এগুলো দেখা মাত্র উত্তর করতে হবে। এই যে জায়গায় দুইটায় ভুল করছে, এদের দুইটারে আচ্ছা রকম বেরিতে হবে, দেখা মাত্র উত্তর করতে হবে, যে আরো কিছু ভুল করতেছে। এটা তো সবচেয়ে কম বলছে, যে সবচেয়ে কম কোনটায়, অনেকে সবচেয়ে বেশি এটা উত্তর করতেছো। তাড়াতাড়ি উত্তর করো। আচ্ছা, সলভে চলে যাই, দেখি সলভে চলে যাই, দেরি করবো না, সলভে চলে যাই। দেখো মিথেন অণুতে নরমালি এর ব্যাখ্যায় গেলাম না, এটা sp3 সংকরায়ন, sp3 সংকরায়ন, NH3 এটা sp3 সংকরায়ন। তোমরা জানো যে সংকরায়ন কিভাবে হয়, তোমরা হচ্ছে সংকরায়ন থেকে sp3 সংকরায়ন দেখবা, sp3 সংকরায়ন, বাট এটা হচ্ছে sp2 সংকরায়ন। sp2 সংকরায়ন হচ্ছে 120 ডিগ্রি থাকে, নরমালি 120 ডিগ্রি থাকবে। sp3 সংকরায়নে যেহেতু এই তিনটা sp3 সংকরায়ন, তোমরা জানো যে নরমালি sp3 তে কত ডিগ্রি কোণ থাকে, 109.5 ডিগ্রি অথবা 109 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে, এটা অথবা যে কোনো একটা লিখলাম। ওকে, তাহলে এখন আমরা জানি যে sp3 সংকরায়নে নরমালি 109.5 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু যদি মুক্ত জোড় ইলেকট্রনের উপস্থিতি থাকে তখন কি হয়, বন্ধন কোণটা আরো কমে যায়। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই অ্যামোনিয়া একটু আগের প্রশ্নে দেখলাম যে NH3 একটা লিগ্যান্ড, এখানে নাইট্রোজেনে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এই এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রনের উপস্থিতির কারণে এই 109.5 থেকে এটার বন্ধন কোণ কমে 107 ডিগ্রিতে চলে আসে। বাট পানির অণুতে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, এখানে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তার মানে এইটার থেকে বন্ধন কোণ আরো কমে যাবে, সেটা কমে দাঁড়াবে 104.5 ডিগ্রি। অর্থাৎ এই চারটা প্রশ্নের মধ্যে বা চারটা অপশনের ভিতরে সবচেয়ে কম বন্ধন কোণ হচ্ছে পানির অণুর। আশা করি বুঝতে পারছো, এই টাইপের প্রশ্ন আসলে যাতে আর ভুল না করো, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নে চলে যাই, 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্ন, নিম্নের কোন মৌলদ্বয়ের মধ্যে কর্ণ সম্পর্ক আছে। নিম্নের কোন মৌলদ্বয়ের মধ্যে কর্ণ সম্পর্ক, আগে চিন্তা করো যে কর্ণ সম্পর্ক কি, আগে চিন্তা করো কর্ণ সম্পর্ক কি। হ্যাঁ, কর্ণ সম্পর্ক আছে কোন মৌলগুলোর মধ্যে, এটা চিন্তা করো। 18 নম্বর প্রশ্ন, নিচের কোন মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক আছে। তোমরা জানো যে পর্যায় 2 এবং পর্যায় 3, এই দুইটা পর্যায়ের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কিছু মৌল থাকে যাদের হচ্ছে নিজের গ্রুপের সাথে, মানে ধরো একটা মৌল আছে X, এর নিচের পরমাণু হচ্ছে Y, বাট এই X এর সাথে Y এর যতটুকু না মিলে, এই X এর সাথে Y এর ডান পাশে যে থাকে সে ততটা বেশি মিলে যায়, এই সম্পর্কটারে বলি হচ্ছে আমরা কর্ণ সম্পর্ক, ঠিক আছে। যেমন ধরো এখানে একটা মৌল আছে X, এখানে আছে একটা Y, এখানে আছে Z, যেমন এইটার সাথে ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম এইটার বেশি মিলার কথা, বাট দেখা যায় এইটার সাথে যতটুকু না মিলে এর সাথে ততটা বেশি মিলে যায়, এর থেকে এটাতে বেশি মিলে যায়, তখন এই দুইটা মৌলের সম্পর্কে আমরা বলি কর্ণ সম্পর্ক, যেটা পর্যায় 2 এবং পর্যায় 3 এই পর্যায়ের মধ্যে অবস্থান, ঠিক আছে। এই বেসিক কথা বলে দিলাম, এটা সাপেক্ষে উত্তর করে দাও। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 18 নম্বর প্রশ্ন। নিচের কোন মৌলদ্বয়ের মধ্যে কর্ণ সম্পর্ক আছে। আচ্ছা, ঠিক আছে, অনেকে উত্তর করছো। অ্যাটমিক নাম্বারের ডিফারেন্স 9। ওকে, যে যেভাবে মনে রাখতে পারো। দেখো আমরা হচ্ছে একটু ইয়া করি, হ্যাঁ, যে ধরো বেরিলিয়াম আছে, বেরিলিয়াম অর্থাৎ হচ্ছে 4, আর এখানে হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 7, অর্থাৎ বেরিলিয়াম যেহেতু 4, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় গ্রুপের মৌল, বেরিলিয়ামও দ্বিতীয়, নাইট্রোজেনও দ্বিতীয়। তাহলে আমরা বললাম যে কর্ণ সম্পর্ক 2 আর 3, মানে 2 এর সাথে 3 এর হবে, বাট 2 এর সাথে 2 এর হবে না। নাইট্রোজেন আর অক্সিজেন এরা একই পর্যায়ের মৌল, তাহলে এদের ভিতরেও হবে না। সালফার আর ক্লোরিন এরাও একই পর্যায়ের মৌল, তাদের ভিতরে হবে না। দেখো বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম কোনাকুনি, যদিও মাঝখানে ডি অরবিটালের একটা বড় ফাঁকা জায়গা থাকে, কিন্তু বেরিলিয়ামের সাথে ওই অ্যালুমিনিয়াম, এই বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2
আর এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে 2s2 2p6 3s 3s2 3p1। তো এইটার সাথে এটা কর্ণ সম্পর্ক, তোমরা পর্যায় সারণীতে দেখলে দেখবা যে এইটার সাথে এটা কর্ণ সম্পর্ক স্থাপন করে, বা অনেকে বলতেছে যে অ্যাটমিক নাম্বারের পার্থক্য 9 থাকবে, ঠিক আছে, এটা দিয়েও মনে রাখতে পারো, অসুবিধা নেই। ওকে, অর্থাৎ যারা সি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, পরের প্রশ্নে চলে যাই। 19 নম্বর প্রশ্ন। আচ্ছা, এই জটিল আয়নে কোন ধরনের সংকরণ ঘটে? দ্রুত উত্তর করে দাও। এই প্রশ্ন এর আগেও করছি, ঠিক আছে, যে সংকরণ ঘটে কিভাবে। 3টা প্রশ্ন এটা নিয়ে সংকরণের, ঠিক আছে, 3টা ভিন্ন ভিন্ন আয়ন বা মৌল নিয়ে বা যৌগ নিয়ে আমরা হচ্ছে প্রশ্নটা করছি, ঠিক আছে। এটাতে কোন ধরনের সংকরণ হবে দ্রুত উত্তর করে দিবা। 19 নম্বর প্রশ্ন, ঠিক আছে, দ্রুত উত্তর করে দাও। দেখা মাত্রই উত্তর পারার কথা এটা, কারণ এইটা বইয়ের একটা উদাহরণ, ঠিক আছে। এইটাই জটিল যৌগ যখন গঠন হয় তখন এইটা দিয়ে আমরা বেশি উদাহরণ দেওয়া হয়, সবচেয়ে বেশি। হ্যাঁ, দ্রুত উত্তর করে দাও। দ্রুত উত্তর করে দাও। আচ্ছা, তোমরা উত্তর করতে থাকো, আমি একটু সলভে চলে যাই। হ্যাঁ, আমরা জানি হাইব্রিডাইজেশন নাম্বার হচ্ছে H = ½ V + M - C + A। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ½ V অর্থাৎ হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর তোমার কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে। ফেরামের আমরা জানি 6টা ইলেকট্রন থাকে, 6টা, প্লাসের প্লাস। M মানে হচ্ছে একযোজি পরমাণু কয়টা? তোমরা জানো সায়ানের হচ্ছে একযোজি 6টা, তাহলে এই হচ্ছে 6। তারপর হচ্ছে মাইনাসের মাইনাস, ক্যাটায়ন নাই বাট অ্যানায়ন আছে, অ্যানায়ন হচ্ছে +4, ঠিক আছে, এটা 0 + 4। তাহলে এখানে যদি হিসাব করি 6 আর 6 12 আর 4 16, 16 2 ভাগ করলে 8 দাঁড়াবে, ঠিক আছে। ভুল হয়েছে কোথাও মনে হচ্ছে, দাঁড়াও একটু দেখি। ওকে, ফেরাম হচ্ছে এখানে একটু দাঁড়াও, D2sp3 একটু দাঁড়াও, চেক করে নিই। এটার কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কি ঘটবে? D2sp3, এটা তো ঠিক আছে। 3 8 2 5 আর 1 6, 6 হবে অর্থাৎ 12, 6 6 12 আর 4 16, 8 আসতেছে কেন? 12 আসবে। একটু ওয়েট করো, দাঁড়াও, এই প্রশ্নটা কই থেকে নিছি একটু দেখি। একটু ওয়েট করো, যারা উত্তর করতেছে উত্তর করে দাও। ওকে, D2sp3, আচ্ছা দেখো, এখানে যদি আমরা কেন্দ্রীয় পরমাণুর সংকরণ এভাবে না করে আমরা যদি ফেরামের সরাসরি কেন্দ্রীয় পরমাণুতে যাই, যে আমরা যদি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যাই, তাহলে কি ঘটনা ঘটবে? Fe2+ এ যদি যাই, Fe2+, তাহলে এখানে Fe2+ এ যদি যাই তাহলে কি ঘটনা ঘটবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d6, তাহলে এইখানে dx y dy যেটা সেগুলো নাম লিখে নিবা। 3টা আমরা জানি লিগেন্ডের আগমন ঘটলে কি হয়, ইলেকট্রনগুলো সর্বোচ্চ সংখ্যক চেপে যাবে। সর্বোচ্চ সংখ্যক চেপে গেলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা হইলে দেখো এখানে dx² - y² আর dz², হ্যাঁ, এই কয়টা তোমার ফাঁকা থাকবে। তাহলে এখানেও এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আসবে, এখানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আসবে। আরও আছে তোমার এই সায়ানাইড, যেহেতু একটা লিগেন্ড, সে হচ্ছে 6 বার আসছে, 6 CN6, তাহলে সে হচ্ছে 6 বার যেহেতু আসছে, এই একবার 2 বার, আর বাকিটুকু হচ্ছে তোমার sp3 হবে, বাকিটুকু sp3 হবে। তাহলে D2sp3 এই হচ্ছে এইটা, ঠিক আছে। নর্মালি অনেকেই ভাবতে পারো যে ভাই sp3, এবার অনেকে এইটা বলতে পারো এই D নম্বর, বাট এইখানে দেখো তুমি লিগেন্ডের আগমন ঘটলে গিয়ে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রনগুলো চেপে যায়, তাহলে এই dx² - y² আর dz² এখানে খালি থাকবে নন ডিজেনারেট অবস্থায়। তো তখন তোমার এই 6টা লিগেন্ডের যে ইলেকট্রন জোড়গুলো আছে এখানে প্রবেশ করে, বাকিটুকু sp3, বাট প্রথম দুটা D2, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এইটা। ওকে, যারা সি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে। লিগেন্ড 6, হাইব্রিডেশন 6। ওকে, হ্যাঁ, সালমা বেগম, সালমা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ লিগেন্ড দিয়েও করতে পারো, অসুবিধা নেই। ওকে, অসুবিধা নেই।
স্ট্রং লিগেন্ডের জন্য ডি আগে আসবে। হ্যাঁ ঠিক আছে, যেভাবে মনে রাখতে পারো অসুবিধা নেই। এই যে তোমরা যে এক একজন ট্রিক্স শেয়ার করো, এইটা তোমার আরেকটা বন্ধু দেখলে ও কিন্তু এটা মনে রাখতে পারে, বা তোমার এই জিনিসটা অনেক বেশি মনে থাকবে। ঠিক আছে, এগুলো দরকার। আমরা হচ্ছে 20 নম্বর প্রশ্নে চলে যাই। নিচের অ্যালকোহল সমূহের স্ফুটনাঙ্কের অর্ডার কোনটা? ঠিক আছে, স্ফুটনাঙ্কের অর্ডার কোনটা, একবারে বেসিক একটা দেওয়া হয়েছে প্রশ্নটা। সিবাস হচ্ছে 8-9 সালে আসছে, এটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন দ্রুত উত্তর করে দাও একটু। 20 নম্বর প্রশ্ন, আজকে মনে হয় 29টা প্রশ্ন আছে, একটা মনে হয় প্রশ্নে একটু টাইপিং এ সমস্যা হয়েছিল, যার ফলে একটা প্রশ্ন রিমুভ করা হয়েছে। নিচের অ্যালকোহল সমূহের স্ফুটনাঙ্কের অর্ডার কোনটি? ঠিক আছে, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এই অর্ডার কোনটা হবে? সবগুলোই অ্যালকোহল, কোনটার স্ফুটনাঙ্ক বেশি হবে? তাড়াতাড়ি উত্তর করে দাও, তাড়াতাড়ি উত্তর করে দাও। এখানে হচ্ছে কার্বন 1 3 2, এখানে হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে এখানে 3 3 2, সরি 1 3 2, এখানে 3 2 1। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা এটার উত্তরে চলে যাই। যে স্ফুটনাঙ্কের ক্রম, এইটা ডিপেন্ড করে তোমার এখানে অ্যালকোহলের বেলায় যার আণবিক ভর বেশি হবে তার হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। ঠিক আছে, তাহলে আণবিক ভর কোথায় বেশি হবে দেখো, এইখানে কার্বন আছে একটা, এখানে 3টা, তার মানে ওর বেশি হওয়ার কথা ছিল, বাট এখানে চিহ্নটা উল্টা দাও, তার মানে 1 নম্বর কাটা। এইখানে কার্বন 2টা, এখানে কার্বন একটা, বা পুরোটার তুমি ভর হিসাব করো, এটার পুরোটা ভর হিসাব করো, তো দেখবে এটার ভর বেশি, তার মানে এটার আগে হওয়ার কথা ছিল, তাহলে এটাও কাটা। এইটার বেলায় আসো, এখানে কার্বন 3টা, এখানে কার্বন একটা, এইটারটা বেশি দেওয়া, বাট এখানে আবার কার্বন 2টা, তার মানে কার্বন 2 এর আগের হওয়ার কথা ছিল, তার মানে এটাও বাদ। এখানে কার্বন 3টা, এখানে কার্বন 2টা, এখানে কার্বন একটা, তার মানে এই সিকোয়েন্সটা ঠিক আছে। বা তুমি টোটালটার ভর হিসাব করলে দেখবা যে এইটার ভরটা বেশি হবে, এটার ভর তার থেকে কম, তার থেকে কম, অর্থাৎ যার ভর বেশি হবে, আণবিক ভর বেশি হবে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, অর্থাৎ যেহেতু অ্যালকোহল স্ফুটনাঙ্ক আর কি। ওকে, তাহলে হচ্ছে এই ডি হচ্ছে তোমার এইখানে উত্তর। আশা করি বুঝতে পারছো। 21 নম্বর প্রশ্নে চলে যাই। 21 নম্বর, ওকে, নিম্নের ইলেকট্রন বিন্যাসের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি হবে? একেবারে বেসিক সেন্সে উত্তর দিয়ে ফেলো। ঠিক আছে, যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি হবে, পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে কোনটার? দেখো সবগুলো একই পর্যায়ের মৌল, সবগুলো একই পর্যায়ের মৌল। ঠিক আছে, সবগুলো একই পর্যায়ের মৌল, নর্মাল সেন্স থেকে উত্তর দিয়ে ফেলো, এটা তেমন কঠিন প্রশ্ন না। একটু দ্রুত উত্তর করে দাও। নিম্নের ইলেকট্রন বিন্যাসের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? ওকে, এটার উত্তরে চলে যায়। 21 নম্বর, একটু নেট প্রবলেম করতেছে, তোমাদের কমেন্ট আসতেছে না সামনে। ওকে, এবার একটু দেখতে পারতেছি। ওকে, তোমরা দেখো যেটা হচ্ছে সবগুলা দ্বিতীয় পর্যায়ের মৌল, সবগুলা দ্বিতীয় পর্যায়ের মৌল, তাহলে তোমরা জানো যে একই পর্যায়ের, দেখো এটা 2s1 2s2 2s2 2p1 2s2 2p2, অর্থাৎ একই পর্যায়ের। তুমি যদি বাম থেকে ডানে যাও কক্ষপথ বাড়তেছে না, বাট একটা করে ইলেকট্রন একটা করে প্রোটন বাড়তেছে। ঠিক আছে, অর্থাৎ বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়, সেটা তোমরা জানো। অর্থাৎ তাহলে এটা হচ্ছে সবার বামে অবস্থিত, তার মানে এইটার ইলেকট্রন বা এইটার হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? সবচেয়ে বেশি হবে। যেহেতু বাম থেকে ডানে যাচ্ছ, ইলেকট্রন যুক্ত হচ্ছে, কক্ষপথের ব্যাসার্ধ কমে যাবে। ঠিক আছে, তোমরা এটা জানো বেসিক একবারই। 22 নম্বর প্রশ্ন চলে যাই। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা পোড়ার জন্য দায়ী কোন গ্যাস? তোমরা যে পেঁয়াজ কাটো তখন যে চোখ জ্বলে, এটা কোন গ্যাসের জন্য? পারার কথা, একেবারে সহজ। ওকে, তাড়াতাড়ি উত্তর করে দাও। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা পোড়া করার জন্য কোন গ্যাস দায়ী? একেবারে সহজ প্রশ্ন। ঠিক আছে, এটা 9 10-এও ছিল। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা পোড়া করে কোন গ্যাস? কোন গ্যাস এটার জন্য দায়ী? তাড়াতাড়ি উত্তর করে দাও, এটা দেখা মাত্র উত্তর করার কথা, এটা কোনো ম্যাথ চ্যাথ কোনো যুক্তি টুক্তি নেই, একবারে সরাসরি মুখস্থ ধুমধাম লিখবা। পেঁয়াজ কাটার সময় যে চোখ জ্বালা পোড়া করে, এটার জন্য কোন গ্যাস দায়ী?
ওকে, যারা হচ্ছে উত্তর করছো উত্তরটা এটা নিয়ে নেই, ঠিক আছে? এটা যেহেতু থিওরিক্যাল প্রশ্ন, এটা তেমন ব্যাখ্যা নাই। এটা হচ্ছে তোমরা জানো যে পেঁয়াজের সাথে হচ্ছে যে পেঁয়াজ সালফার কন্টেইন করে, এটা পানি বায়ুস্থ যে অক্সিজেন থাকে তার সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে। এটাই হচ্ছে মেনলি তোমার চোখ জ্বালা পোড়া করে, SO2, ঠিক আছে? ওকে, যারা উত্তর করছে না সি না, সালফার ট্রাইঅক্সাইড না, সালফার ডাইঅক্সাইড। ওকে ওকে, 23 নম্বর প্রশ্নে চলে যাই। 23 নম্বর প্রশ্ন, এইটা পারার কথা। কোনটি অম্লধর্মী অক্সাইড নয়? কোনটি অম্লধর্মী অক্সাইড নয়? কোনটি অম্লধর্মী অক্সাইড নয়? কোনটি অম্লধর্মী অক্সাইড নয়? পারার কথা। অম্লধর্মী অক্সাইড নয় কোনগুলা? নর্মালি তোমরা জানো যে ধাতু অধাতু এদের যে অক্সাইড, এরা কোন ধর্মের হয়, ঠিক আছে? ধাতুর অক্সাইড কি হয়, অধাতুর অক্সাইড কি হয়, ঠিক আছে? ওই কনসেপ্ট থেকেই বলে ফেলো, ধাতুর কনসেপ্ট থেকে বলে ফেলো, ধাতু অধাতুর কনসেপ্ট থেকে বলে ফেলো। দ্রুত উত্তর করে দাও এটা। দ্রুত উত্তর করে দাও। অম্লধর্মী অক্সাইড নয় কোনটি? অম্লধর্মী অক্সাইড নয় কোনটি? অম্লধর্মী অক্সাইড নয় কোনটি? অম্লধর্মী অক্সাইড নয় কোনটি? এটা পারার কথা, কারণ এটা হচ্ছে তোমাদের প্রথমে এটার ব্যাখ্যা আমরা হচ্ছে একটা ওই যে বলছিলাম, কাল্লু মামা আসলে হচ্ছে সোনা পাবো আমি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো এটা। অম্লধর্মী অক্সাইড নয় কোনটি? আচ্ছা, এটার হচ্ছে উত্তরে চলে যাই। আচ্ছা, নর্মালি তোমরা জানো যে ধাতব অক্সাইড যারা, ঠিক আছে, ধাতুর যে অক্সাইডগুলা তারা হচ্ছে ক্ষারীয় হয়, আর অধাতব যে অক্সাইডগুলো থাকে, অধাতু যে অক্সাইড তারা হচ্ছে অম্লীয় হয়। এটা তোমার বলছে অম্লধর্মী অক্সাইড নয় কোনটি, ঠিক আছে? তাহলে হয় অ্যাসিডিক হবে অথবা প্রশম হবে বা নিরপেক্ষ হবে, ঠিক আছে? তাহলে চলো এখন আমরা উত্তরটা দেখি যে এটা হচ্ছে সালফার। সালফার দেখো একটা, সালফার একটা সালফার একটা অধাতু, এটার সাথে অক্সিজেন, তার মানে অধাতব অক্সাইড। তাহলে অধাতব অক্সাইড হচ্ছে ক্ষারীয়, এটা একটা অধাতু, এটার অক্সাইড, তার মানে এটা একটা ক্ষারীয়। তাহলে এখন বাকি রয়েছে এই দুইটা, ঠিক আছে? এই দুইটা নিয়ে কি করা যায়? তুমি দেখো যে অধাতুর সাথে যদি অক্সিজেন একটা থাকে, ঠিক আছে, যেমন ধরো H2O, তারপরে NO, তারপরে N2O, তারপরে CO, এই যে একটা করে অক্সিজেন যখন থাকবে তুমি বুঝে নিবা সেটা হচ্ছে প্রশম বা নিরপেক্ষ, ঠিক আছে? তার মানে তারা অম্লীয় না ক্ষারীয় না, এটা হচ্ছে তোমার ক্ষারীয়, এটা হচ্ছে ক্ষারীয়, এটা ক্ষারীয়, বাট এটা হচ্ছে তোমার নিরপেক্ষ, এটা হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ, ঠিক আছে? তাহলে অম্লধর্মী অক্সাইড নয় মানে নিরপেক্ষ, এ হচ্ছে ডি। যারা উত্তর ডি করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, N2O হচ্ছে নিরপেক্ষ। হ্যাঁ, ওকে, 24 নম্বর প্রশ্ন চলে যায়। 24 নম্বর প্রশ্ন, এই যে তোমার ইথিনে কার্বন পরমাণুর sp2 সংকরিত ও অসংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? অর্থাৎ তোমার sp2 যে সংকরায়ন হয়েছে আর যেটা অসংকরায়িত রয়ে গেছে, হ্যাঁ, মানে pz যেটা, সেই অরবিটাল দ্বয়ের মাঝখানের কোণ কত, ঠিক আছে? মানে 2 সাই এর সাথে হচ্ছে 2z, সরি pz, এটার হচ্ছে তোমার বন্ধন কোণ কত হবে? এটা একেবারেই সহজ, উত্তর দিয়ে দাও। সংকরিত আর অসংকরিত অরবিটালের মাঝখানে বন্ধন কোণ কত? ঠিক আছে, দ্রুত উত্তর করে দাও। দ্রুত উত্তর করে দাও। সংকরিত আর অসংকরিত এই দুইটার ভিতরে মাঝখানে কত ডিগ্রি কোণ আছে? ওকে ওকে, এটা অনেক মোটামুটি সবাই পারতেছো, এটা একবার সহজ ছিল বেশি। ওকে, ঠিক আছে, আমরা 24 নম্বরের উত্তরে চলে যাই। দেখো এই ইথিনে, হ্যাঁ, এইদিকে হচ্ছে সরাসরি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, আর এখানে একটা হাত, এখানে একটা হাত থাকে। হাইড্রোজেনের সাথে এটা যায়, হাইড্রোজেনের সাথে এখানে যায়, হাইড্রোজেনের সাথে এখানে যায়, হাইড্রোজেনের সাথে এখানে যায়। তাহলে এখন এই যে পাই বন্ধনটা তৈরি হয়, আমরা জানি পাই বন্ধনে কারা অংশগ্রহণ করে না? সংকরিত অরবিটাল পাই বন্ধনে অংশগ্রহণ করে না। তাহলে এই পাই বন্ধনটা কেমনে হয়? তুমি যে এই sp2 সংকরণ যে ঘটাইছো, sp2 মানে কি s আসছে আর p দুইটা আসছে, তুমি তো জানো px py pz থাকে। তাহলে sp2 যদি হয় তাহলে px py অংশগ্রহণ ছিল, pz এর অংশগ্রহণ ছিল না। তো এই px py pz এদের সাথে z এর যে pz এর এটার কোণের মান কত? 90 ডিগ্রি। তার মানে এই sp2 যে অরবিটালটা আছে, অর্থাৎ সংকরিত যে অরবিটালগুলো আছে, এর সাথে pz এর কোণ হবে 90 ডিগ্রি, ঠিক আছে? এই হচ্ছে এ, যারা উত্তর করছে তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে? 90 ডিগ্রি। ওকে, পরের প্রশ্ন চলে যাই। 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে কি বলা হয়? পানিতে কার্বন ডাই অক্সাইড, এই হচ্ছে পানি, পানি, আর এই হচ্ছে কার্বন ডাই অক্সাইড,
এটা কি বলবা? এটা হচ্ছে বাংলাদেশে দেখবে এখন হচ্ছে কিছু ইউটিউবার আছে, ঠিক আছে, ওই তোমার একটা মেশিন আছে এরকম করে ঘুরায় 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 হচ্ছে হাতে এরকম করে দেয়, ঠিক আছে। ফেসবুক হয়তো দেখবা, ইন্ডিয়ায় ছিল এখন বাংলাদেশে চলে আসছে ওই মেশিনটা, ঠিক আছে। শরবত টাইপের। বলে দিলাম উত্তর, তারপরে যদি না পারো, এই যে একজন ভুল বলছে ওরে হচ্ছে পিটাইতে হবে, বলে দিলাম সব কিছু। তাড়াতাড়ি উত্তর করো, ঠিক আছে। ওই ইন্ডিয়াতে এগুলো আগে বেশি চলতো, এই একটা বোতলের ভিতরে ইয়া করে এরকম করে উড়ায়। ফেসবুকে দেখবা আমার থেকে তোমরা ফেসবুক বেশি চালাও। পানিতে তুমি যদি কার্বন ডাই অক্সাইড দাও সেটারে কি বলবা? তাড়াতাড়ি উত্তর করো, তাড়াতাড়ি উত্তর করো, একেবারে সহজ এটা, পারার কথা, তাড়াতাড়ি উত্তর করো এটা। আচ্ছা, এটা বেশিক্ষণ আমরা সময় নেব না, এটার উত্তরে যে চলে যাই। এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি হয় H2CO3, আর এটার আমরা কি বলি? সোডা ওয়াটার। সোডা ওয়াটার তোমরা যে এই যে খাবার পানি কোমল পানিও খাও, এই যে সোডা ওয়াটার, হ্যাঁ হচ্ছে সোডা ওয়াটার, ঠিক আছে। অপশন এ হবে, এ। যারা বি বলছে উত্তর ভুল, অপশন এ হবে, ওয়াটার গ্যাস এটা না, CO। 26-এ চলে যাই। 26, কোনটি বেশি স্থিতিশীল? কোনটি বেশি স্থিতিশীল? সহজে, একবারে সহজে, সহজ কনসেপ্টে উত্তর দিবা, সহজ কনসেপ্টে উত্তর দিবা, ঠিক আছে। এটা হচ্ছে 26 নম্বর। স্থিতিশীলতা কার উপর ডিপেন্ড করে? তোমরা জানো যে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস করবা, যদিও ইলেকট্রন বিন্যাস করা লাগতেছে না, এখানে তুমি দেখা বুঝতে পারবা যে কোনটার ইলেকট্রন বিন্যাস কিরকম, ঠিক আছে। তাড়াতাড়ি উত্তর করে দাও, কোনটি বেশি স্থিতিশীল? কোনটি বেশি স্থিতিশীল? দ্রুত উত্তর করো। কোনটি বেশি স্থিতিশীল? দ্রুত উত্তর করে দাও, পারবা সবাই আশা করি, এটা সহজ প্রশ্ন। কোনটি বেশি স্থিতিশীল? ওকে, তোমরা উত্তর করতে থাকো, একটু আমি ব্যাখ্যাতে যাই। বেরিলিয়াম 4, তাহলে হচ্ছে 1s2, 2s2, লিথিয়াম 3, এটা হচ্ছে 1s2, 2s1, সিজিয়াম, এটা হচ্ছে গ্রুপ 1-এর মৌল, এটা হচ্ছে গ্রুপ 1-এর মৌল। এই লিথিয়ামের পরে হচ্ছে সিজিয়ামের অবস্থান আরো নিচে, হালিনা কেরুবি সাজাবে ফ্রান্সে, অর্থাৎ এটা হচ্ছে পর্যায় 6-এর মৌল, পর্যায় 6। আমরা জানি পারমাণবিক বিস্তার বাড়ার সাথে সাথে সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়তে থাকে গ্রুপ 1-এর বেলায়। আর হচ্ছে বোরন, বোরন হচ্ছে 5, তাহলে 5 হলে তোমার এই 1s2, 2s2, 2p1। এখন তুমি ইলেকট্রন বিন্যাসগুলোর দিকে তাকাও, ঠিক আছে। দেখো এই বেরিলিয়ামের আকৃতি খুব ছোট হওয়ার কারণে এটা কিন্তু কোনো আয়নিক যৌগ গঠন করে না, সেটা তোমরা জানো যে বেরিলিয়ামের আকৃতি খুব ছোট থাকে, যার ফলে সে কোনো আয়নিক যৌগ গঠন করে না। অর্থাৎ এর থেকে তুমি ইলেকট্রন বের করতে চাইলে তোমার হচ্ছে বেশি শক্তি দেওয়া লাগবে, ঠিক আছে। আয়নীকরণ শক্তির মান তখন তার বেশি থাকবে, অর্থাৎ তুমি এই বেরিলিয়াম থেকে ইজিলি ইলেকট্রন বের করতে পারবা না, ঠিক আছে। বাকিগুলা থেকে তুমি অল্প শক্তি দিলে সেই ইলেকট্রন ত্যাগ করতে পারবে, বাট এই বেরিলিয়াম তোমার ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না, সেই কারণেই সে হচ্ছে সমযোজী বন্ধনে যায়, ঠিক আছে। অর্থাৎ এইখানে যদি স্থিতিশীলতার দিকে চিন্তা করি, তো এই আয়নীকরণ শক্তির মান তার বেশি, ঠিক আছে। এখানে বেশি শক্তি দেওয়া লাগবে বেরিলিয়াম, ক্ষুদ্র আকৃতির কারণে, ক্ষুদ্র আকৃতির কারণে। 26-এর উত্তর হচ্ছে এ, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই। 27, 27 হচ্ছে 27, N2O2F2 অণুর প্রত্যেকটি পরমাণুতে কতটি করে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন থাকবে? সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে শাস্ত্রের প্রশ্ন, 5টা অপশন আছে, ঠিক আছে। সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। N2O2F2 অণুর প্রত্যেকটি পরমাণুতে যথাক্রমে কতটি মুক্তজোড় ইলেকট্রন আছে? এটা উত্তর করতে থাকো, এটার উত্তর করতে থাকো। একটু মাঝখানে বলি যে এর পরের প্রশ্ন অর্থাৎ 28 নম্বর প্রশ্নে আজকে দ্বিতীয় তোমার বই গিফট যাবে, ঠিক আছে। দ্বিতীয় বই গিফট যাবে হচ্ছে আজকের এই লাস্ট 28 নম্বর প্রশ্নে। 28 নম্বর প্রশ্নে হচ্ছে আজকের দ্বিতীয় বই গিফট যাবে। আজকের 28 নম্বর প্রশ্নে হচ্ছে দ্বিতীয় বই গিফট যাবে, দ্বিতীয় বই গিফট যাবে আজকের এই 28 নম্বর প্রশ্নে। 28 নম্বর প্রশ্নে দ্বিতীয় বই গিফট যাবে, দ্রুত উত্তর করে দাও, দ্রুত উত্তর করে দাও, দ্রুত উত্তর করো। 28 নম্বর প্রশ্নে বই গিফট যাবে, 28 নম্বর প্রশ্নে বই গিফট, বই গিফট যাবে, হ্যাঁ সবাই রেডি থাকবা। মাঝখান থেকে এসে বলবা না যে ভাই আমি ছিলাম না, ভাই আমি তাড়াতাড়ি দিয়েছি, আমি দেরিতে দিয়েছি, এগুলো চলবে না, ঠিক আছে। আচ্ছা, অনেকে উত্তর করছো মনে হয়, দেখি আমার নেটটা আজকে সমস্যা করতেছে।
28 নম্বর প্রশ্নে গিফট পাবা, 28 নম্বর প্রশ্নে, অর্থাৎ এটা 27 নম্বর 28 নম্বর প্রশ্নে। ওকে, এটার কাহিনী একটু পরে, ঠিক আছে, এটার উত্তরে চলে যাই। আচ্ছা, তোমারে বলছে মুক্তজোড় ইলেকট্রন বের করতে, মুক্তজোড় ইলেকট্রন। এই মুক্তজোড় ইলেকট্রন বের করার একটা নিয়ম কি, তোমার যেই পরমাণু নিবা তার সর্বশেষ কক্ষপথে যেই কয়টা ইলেকট্রন থাকে এর থেকে বন্ধন সংখ্যা বিয়োগ করে দিবা, ঠিক আছে। তাইলে চলো, এই নাইট্রোজেনের, তুমি যদি নাইট্রোজেনের 7টা ইলেকট্রনের ভিতরে 2 আর এই হচ্ছে 5, 7, তাহলে এখানে তুমি জানো N2 মানে কি, নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, অর্থাৎ বন্ধন সংখ্যা 3। তাহলে 3 যদি এই 5-এর থেকে 3 বিয়োগ করো, 5-এর থেকে 3 বিয়োগ করলে থাকতেছে কত, 2, অর্থাৎ নাইট্রোজেনের জন্য পাবা 2। এবার আমরা দেখি প্রথমে 2 কোথায় আছে, দেখো প্রথমে 2 কোথায় আছে, এই দেখো প্রথমে এটাতে 2 আছে, ঠিক আছে। তাহলে বাকিগুলা কি আর আমার দেখা লাগতেছে, অর্থাৎ যারা বি উত্তর করছে তাদের উত্তর সঠিক, অপশন টেস্ট করেই বাকিগুলো হয়ে গেছে, ঠিক আছে। 27-এর যারা বি উত্তর করছে তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে। দেখো এই একটা অপশন টেস্ট করে বাকিগুলো আর করা লাগতেছে না। নাইট্রোজেনটা তুমি বুঝলে যে কেন্দ্রীয় পরমাণুটা হচ্ছে তোমার একটা নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা থেকে এর বন্ধন সংখ্যা বিয়োগ করে দাও, ট্রিপল বন্ড, তাহলে 3 বাদ দাও, তাহলে থাকতেছে 2, তাহলে এর মুক্তজোড় হচ্ছে 2 জোড়া, তাহলে এই হচ্ছে তোমার, আচ্ছা দুঃখিত, এখানে তো 2টা ইলেকট্রন থাকবে, অর্থাৎ এক জোড়া, তাহলে এক জোড়া আছে কোথায়, এইখানে আছে, এইখানে আছে, তাহলে এবার এই 3টা থেকে একটা, দুঃখিত। ওকে, তাহলে দুইটা বলতে এখানে এক জোড়া, ঠিক আছে, এই এক জোড়া রইলো। তাহলে এই 3টা থেকে যে কোনো একটা হবে। পরেরটায় যাই, অক্সিজেন মানে কি, এই হচ্ছে 2,6, তাহলে 6 যদি হয় তাহলে 6 থেকে তার আমরা জানি ও ডাবল বন্ড ও, তাহলে বন্ধন সংখ্যা হচ্ছে 2টা, তাহলে 2 যদি বিয়োগ করি তাহলে পাবো 4 মানে হচ্ছে 2 জোড়া, 4 মানে কি 2 জোড়া, তাহলে একের পর 2 কোথায় আছে, দেখো একের পরে 2 আছে, একের পরে 2 নাই, তার মানে ই কাটা, একের পরে 2 আছে, অর্থাৎ এ আর সি এর ভিতরে যে কোনো একটা হবে। পরেরটায় যাই, F2 হচ্ছে সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, 7টা থেকে বন্ধন হচ্ছে একটা, মানে F সিঙ্গেল বন্ড F, তাহলে এই ক্ষেত্রে একটা বাদ দিলে থাকবে 6টা মানে 3 জোড়া, 6টা মানে কয় জোড়া, 3 জোড়া, তাহলে 3 জোড়া 1 2 3, এই হচ্ছে এটা অপশন এ। যারা উত্তর করছে তাদের উত্তর সঠিক, দুঃখিত, প্রথমে হচ্ছে আমি জোড়া হিসাব করি নেই। ওকে, যারা 27-এর উত্তর করছে তার উত্তরটা এ, ঠিক আছে, 27A, ঠিক আছে, 27A, একটু 27-এর উত্তরটা করে দাও, 27-এর উত্তরটা করে দাও তাড়াতাড়ি, ঠিক আছে, দ্রুত 27-এর উত্তরটা করে দাও। 1 2 3 পর্যায়ক্রমে 1 2 3, আশা করি বুঝতে পারছো। নাইট্রোজেনের হচ্ছে 1 জোড়া মুক্ত ইলেকট্রন, অক্সিজেনের 2 জোড়া, ফ্লোরিনের 3 জোড়া, ঠিক আছে। যে এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে তোমার পরমাণুর যোজ্যতা ইলেকট্রন বিয়োগ হচ্ছে তোমার বন্ধন সংখ্যা, একক বন্ধন থাকলে 1 বাদ, দ্বিবন্ধন থাকলে 2 বাদ, ঠিক আছে। এরপরে তুমি হচ্ছে জোড়া হিসাব করবা, যে কয়টা থাকবে তাহলে 2 দ্বারা ভাগ করে নিবা, তাহলে জোড়া বের হয়ে যাবে একবারে, ঠিক আছে। ওকে, আমরা একটু ব্রেক দিই, আমরা 10-15 সেকেন্ড একটু মাঝখানে স্কিপ করি, যাতে এই প্রশ্নের উত্তর সাথে 28 নম্বর প্রশ্নের কোল্যাপ যেতে না হয়, কারণ 28 নম্বর প্রশ্নে বই গিফট আছে, ঠিক আছে, সবাই একটু রেডি থাকবা। ওকে, 28 নম্বর প্রশ্নে বই গিফট আছে, ঠিক আছে। ওকে, আমরা 10-15 সেকেন্ড একটু ব্রেক দিচ্ছি, যাতে এই প্রশ্নের উত্তরের সাথে ওই প্রশ্নের কোল্যাপস না হয়, ঠিক আছে। ওকে, 27 নম্বরের উত্তর আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নে চলে যাই, 28 নম্বর প্রশ্ন। ওকে, রেডি সবাই? ওকে, 28 নম্বর প্রশ্ন, 28, এই যৌগে কতটি বন্ধন বিদ্যমান, দ্রুত উত্তর করে দাও। 28 নম্বর প্রশ্ন, কপার টেট্রা অ্যামিনো ডাইক্লোরাইড, দ্রুত উত্তর করে দাও, কয়টি বন্ধন বিদ্যমান? এই যৌগে কতটি বন্ধন বিদ্যমান? স্ক্রিনের সামনে থেকে সরে গেছি যাতে তোমরা দেখতে পারো, ঠিক আছে, তোমাদের দেখার সুবিধার্থে স্ক্রিনের সামনে থেকে সরে গেলাম। ওকে, এই প্রশ্নে হচ্ছে বই গিফট আছে, ওকে, দ্রুত উত্তর করো। অনেকেই আজকে প্রথমে কমেন্ট করছে কে, তানজিলা তাবাসুম, তারপরে দেখি উত্তর ঠিক আছে কিনা, তারপরে চয়নদেব শর্মা, তারপরে রঞ্জু সরকার, এরপরে মোহিনী ইসলাম, এরপরে জয়া, এরপরে অভিজিৎ কর্মকার। আচ্ছা, ঠিক আছে, উত্তর করতে থাকো, একটু দ্রুত উত্তর করো। ওকে, দ্রুত উত্তর করো, লাস্টের দিকে চলে আসছি, কুইজের লাস্টের দিকে চলে আসছি, বেশি সময় কনজিউম করবো না, তাড়াতাড়ি উত্তর করে দাও। ওকে, তাড়াতাড়ি উত্তর করো। কপার টেট্রামিনো ডাইক্লোরাইড, এটার হচ্ছে কয়টি বন্ধন বিদ্যমান? ওকে, তাড়াতাড়ি উত্তর করো।
ওকে ঠিক আছে, ওকে আমরা উত্তরে চলে যাই, সলভে চলে যাই। দেখো এখানে কপার NH3 4 Cl2, এই NH3 যখন গঠন হয় তখন নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন 3টা বন্ধন তৈরি করে, যেটা তোমরা জানো। তাহলে একটা অ্যামোনিয়ায় 3টা বন্ধন থাকে, বাট এখানে অ্যামোনিয়াম মূলক আছে কয়টা, সরি কি বলে, অ্যামোনিয়া আছে কয়টা, 4টা। তাহলে একটাতে যদি 3টা হয় তাহলে 4টাতে হচ্ছে 3 4 12টা। এই হচ্ছে প্রথমে NH3 তে আছে 12টা, এরপরে কপারের সাথে আরো 4টা বন্ধন তৈরি করতেছে, তার মানে 12-র সাথে আরো 4 যোগ, এই হচ্ছে 16টা। এখন এই ক্লোরিন 2টা, ক্লোরিনের সাথে আবার এখানে তোমার হচ্ছে আরেক বন্ধন তৈরি করবে, অর্থাৎ এখানে আরো 2টা, অর্থাৎ 12 আর 4 16, 16 আর 2 18, অর্থাৎ অপশন ডি যারা উত্তর করছো তাদের উত্তর সঠিক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, রাকিবুল ইসলাম রকি, ওকে একটু কমেন্ট চেক করে দেখি কে সবার আগে সঠিক উত্তর দিছে, একটু উপরে যাই। ঠিক আছে, ওকে দেখি 28 নম্বর, কে সবার আগে উত্তর করছো? সবার আগে উত্তর করছো তানজিলা তাবাসসুম, কিন্তু তোমার উত্তরটা ভুল, অপশন বি উত্তর না, অপশন হচ্ছে ডি। তাহলে চলো পরে কে উত্তর করছো? চয়নদেব শর্মা, তুমি উত্তর করছো সি, তোমার উত্তরটাও ভুল। এরপরে সে রঞ্জু সরকার, তুমিও সি উত্তর করছো, তোমার উত্তরটা ভুল। তারপরে সে মোহিনী ইসলাম, মোহিনী ইসলাম হচ্ছে সবার আগে ডি উত্তর করছো। ঠিক আছে, অন্য কেউ অনেকের কমেন্ট আগে আসে বাট তারা ভুল ছিল। ঠিক আছে, মোহিনী ইসলাম, মোহিনী ইসলাম, তুমি হচ্ছে আজকের দ্বিতীয় কুইজের বিজয়ী। ঠিক আছে ভাইয়া, তুমি হচ্ছে এই পেজটার স্ক্রিনশট নিয়ে রাখো, তুমি হচ্ছে এই পেজটার স্ক্রিনশট নিয়ে রাখো। রাকিবুল ইসলাম রকি ভাইয়া, তোমার কমেন্ট তো এখানে আসেই নাই, তোমার কমেন্ট এখানে দেখতে পারতেছি না, তুমি ফার্স্ট বাট তোমার কোনো কমেন্টই এখানে নাই। ঠিক আছে, এখানে কোনো কমেন্টই দেখছি না। সবার আগে সঠিক উত্তর করছে হচ্ছে মোহিনী ইসলাম, আর সবার আগে কমেন্ট করছিল অভিজিৎ কর্মকার। ঠিক আছে, এর আগে একটা মেয়ে করছিল, হয়তো কমেন্ট ডিলিট করে দিছে। ঠিক আছে, চয়নদেব শর্মাও তোমার আগে মোহিনী ইসলামের আগে কমেন্ট করছে, বাট হচ্ছে মোহিনী ইসলাম সবার আগে সঠিক উত্তর করছে। তুমি এই পেজের স্ক্রিনশট নিয়ে আসপেক্ট সিরিজ পেজে হচ্ছে তুমি ইনবক্স করবা। ঠিক আছে, ওকে তোমরা যারা বলতেছো তোমরা আগে করছো, বাট এখানে তোমাদের কোনো কমেন্টই আসে নাই রে ভাই, তোমাদের হচ্ছে নেট প্রবলেমের কারণে হয়তো বা কমেন্ট মিস হয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। আজকের কুইজের লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে 29 নম্বর প্রশ্ন। আজকে 29টা প্রশ্ন দিয়ে শেষ করে দেবো, নর্মালি প্রত্যেক 29টা প্রশ্ন থাকে। কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন সংকরণ ঘটে? ঠিক আছে, কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন সংকরণ ঘটে? দ্রুত উত্তর করে দাও, একেবারে সহজ। ঠিক আছে, কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন সংকরণ ঘটে? একেবারে সহজ না, প্রত্যেকদিন হচ্ছে 2টা বুক থাকে। হ্যাঁ, আব্দুর রহমান, প্রত্যেকদিন হচ্ছে 2টা বই থাকে। তোমাদের কারো কোনো কিছু জানার থাকলে তোমরা প্রশ্নে কমেন্ট করতে পারো, তোমাদের কোনো কিছু যদি জানার থাকে একটু কমেন্ট করতে পারো। ঠিক আছে, লাইভ প্রায় শেষের দিকে চলে আসছি, আজকের লাস্ট প্রশ্নে আসি আমরা। যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তোমরা হচ্ছে কমেন্টে বলতে পারো। তোমরা অনেকেই অনেক পোস্ট করো, সেই ক্ষেত্রে যেহেতু লাইভে আসি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাই। ঠিক আছে, দেখা গেলো এই সমস্যা অনেকেরই থাকে বা একটা জিনিস অনেকেরই জানার থাকে, কখনো বলা হয় না ওরকমভাবে, তোমরা বললে হয়তো ওটা বলতে পারতেছি। ওকে ঠিক আছে, এটা সলভে চলে যাই। তোমাদের কোনো কিছু জানার থাকলেও কমেন্ট করতে পারো। ওকে, কার্বনিল মূলক, আমরা জানি কি কার্বনিল মূলক মানে কি? সি ডাবল বন্ড। তাহলে এই মূলকে কার্বনের কোন সংকরণ ঘটে? তোমরা জানো যে কার্বনের যদি একক বন্ধন থাকে সেখানে sp3 সংকরণ, দ্বিবন্ধন থাকলে sp2 সংকরণ, ত্রিবন্ধন থাকলে sp সংকরণ, অর্থাৎ এখানে যদি ডাবল বন্ড তার মানে sp2 সংকরণ। sp2 বলতে এ। যারা এ উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। ঠিক আছে, প্রতিদিন কখন লাইভে আসেন? 4টা 30-এ, বিকাল 4টা 30-এ। ঠিক আছে, বিকাল 4টা 30-এ, শনি সোম বুধ শুক্র, শনি সোম বুধ শুক্র, এই 4 দিন, শনি সোম বুধ শুক্র, শনি সোম বুধ শুক্র। ঠিক আছে, এই 4 দিন হচ্ছে আমাদের লাইভ সেকশন চলে বিকাল 4টা 30-এ। নেক্সট কুইজ কবে অ্যান্ড কোন সাবজেক্ট, এটা তোমাদের রুটিন পাবলিশ করা আছে। তোমরা হচ্ছে আমাদের নেটওয়ার্কের যে গ্রুপ আছে সেখানে এটার রুটিন দেওয়া আছে পুরো 1 মাস ব্যাপী। ঠিক আছে, ওকে তারপরও দাঁড়াও দেখি আমার হচ্ছে, দেখি আমি ইমেজ কমেন্ট করতে পারতেছি কিনা, দাঁড়াও কমেন্ট করতে। আচ্ছা, তোমরা হচ্ছে আবারও আজকে আসপেক্ট সিরিজ এবং নেটওয়ার্ক গ্রুপে এই কুইজ সেকশনের এটা পাওয়া যাবে। ঠিক আছে, রুটিন পাওয়া যাবা। ঠিক আছে, নেক্সট কুইজ আগামীকাল শনিবার। ঠিক আছে, প্রত্যেক শুক্রবারে হচ্ছে কেমিস্ট্রি, আর শনিবারে বায়োলজি, তারপর হচ্ছে ওই হিসাবে ম্যাথ আর ইংরেজি এভাবে থাকে। ঠিক আছে, তোমরা একটু রুটিনটা চেক করে নিবা। যদি কোশ্চেন ব্যাংক আর মডেল টেস্ট বই থাকে তাহলে একটু কথা বলে নিবা। ঠিক আছে, অফিসে কি কি বই অ্যাভেলেবল একটু তুমি পেজে নক দিয়ে কথা বলে নিবা।
লিঙ্কের রুটিন দেন। আচ্ছা ঠিক আছে, একটু পরে তোমরা হচ্ছে গ্রুপে একটু রিফ্রেশ করবা, রুটিন পাওয়া যাবে, ঠিক আছে? গ্রুপে আমাদের আসপেক্ট সিরিজ পেজে পাবা এবং গ্রুপে পাওয়া যাবা, ঠিক আছে? নেটওয়ার্ক যে গ্রুপ আছে সেখানে তুমি পাওয়া যাবা। ওকে ওকে, মহিন ইসলাম থ্যাংকস লট, ধন্যবাদ ভাই তোমাকেও লাইভে থাকার জন্য ধন্যবাদ। অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম। এই যে দেখছো ও লাইগে ছিল, ও হয়ে গেছে। তোমরা যাদের বই যারা বই হচ্ছে গিফট পাইতে চাও তারা একটু লেগে থাকবা। ওকে, রুটিন পাওয়া যাবা, একটু পরে আমি হচ্ছে আমার আইডি থেকে পোস্ট করে দিব, ঠিক আছে? একটু সবাই চেক আউট করে নিবা, ঠিক আছে? আর তোমাদের বন্ধু বান্ধব যারা থাকবে তাদের ওই কমেন্টে একটু মেনশন করে দিবা যে তোমরা হচ্ছে অনেকেই জানে না, ঠিক আছে? দিয়ে দিলে একটা রিমাইন্ডার হিসেবে তাদের থেকে গেল। ওকে, কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারো। 4:30টায় লাইভ প্রত্যেকদিন বলতে সপ্তাহে 4 দিন, ঠিক আছে? সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ শুক্র, এই হচ্ছে বিকাল 4:30 বাজে লাইভ থাকে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, আর যদি কোনো কিছু জানার না থাকে তাহলে হচ্ছে লাইভ ক্লোজ করে দিব। ওকে, দেখি একটু যে কারো কমেন্টগুলো একটু রিফ্রেশ করে নিই। ওকে ঠিক আছে, যদি কারো কোনো কিছু জানার না থাকে আজকের লাইভ এই পর্যন্তই। তোমরা যদি এই ধরনের কুইজ বা এই ধরনের ট্রিক্সগুলো সহজে পাইতে চাও, আমাদের নেটওয়ার্ক বই, নেটওয়ার্ক সহায়িকা, যে গাইড কৃষিগুচ্ছের জন্য সর্বোচ্চ যে তোমাদের এফোর্ট দিতে পারবে এরকম একটা বই। আর আমাদের হচ্ছে আজকে তোমাদের 17 তারিখ, আজকে রাত 12টা পর্যন্ত MSH 3-তে, MSH 3 এই কোর্সে তোমাদের হচ্ছে 1000 টাকা অফে 2560 টাকায় তোমরা ভর্তি দিতে পারবা। MSH 3-তে আজকে পর্যন্ত লাস্ট 2560 টাকায় ভর্তি দিতে পারবে। আজকের পরে আবার তোমাদের 3560 টাকা লাগবে। তো যারা ভর্তি হইতে চাও আজকে রাত্রের মধ্যে ভর্তি হয়ে যাও। আর যারা বই এখনো নাও নাই, যে ভাই আমি হচ্ছে প্রস্তুতি নিতে চাই, তো নেটওয়ার্ক সহায়িকা বইটা তোমরা পড়তে পারো, এই ধরনের ট্রিক্স এবং সহজে সাজানো গোছানো একটা প্রস্তুতির জন্য। আশা করি বুঝতে পারছো আজকে লাইভ। কারো কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে আমাদের গ্রুপে করে রাখতে পারো, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য। আসসালামু আলাইকুম।